হ্যালো, সবাই কেমন আছেন? আমি একটা আনন্দের খবর জানাতে আসছি আজকে এখানে। সবাই ভালো? সবাই ভালো? আসুক সবাই, তারপরে এই ঘোষণাটা দিই। সবাই ভালো তো? শীত কেমন? শীত কেমন অনেক? আমি ভালো, আপনারা ভালো? বউ মরা শীত ধরে খাইছে সিংহ ভাই, ওই সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্ব ডিম্ব ভারে, ভেবা চাকা হাম্বা 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 হাম্বা। আমি রাতে কেন আসি লাইভে? কারণ আমি তো রাত জেগেই থাকি। মহসিন ভালো আছে, তুমি ভালো আছো? তোমার দুবাই জীবন কেমন চলছে? হাড় কাঁপানো। আজকে গান গাওয়ার জন্য আসিনি আমি। আমি তো লাভ গুরু না, আমি এত ভালোবাসার সংজ্ঞা দিই না, আমার কাছে কেউ সংজ্ঞা জানতে চাইবেন না। আমি কোনো কিছু সংজ্ঞাতে বিশ্বাসী নই। সবাই আসছেন? না, সবাই এসে যাচ্ছেন। কম্বলের নিচ থেকে দেখছি, কম্বলের নিচ থেকে লাইভ করা উচিত ছিল। আমি মৃত্যুর কবি, তাহলে পৃথিবী মৃত্যুর গ্রহ। হ্যালো ফারাদ, হ্যালো। হ্যাঁ হাসান, কেমন তোমার ফিরিঙ্গি জীবন কেমন চলছে লন্ডনে? আচ্ছা, আমি যে জন্য এসেছি এত রাতে, এই আমার আজকে প্রায় 12 বছর পরে, প্রায় এক যুগ পরে আমার কবিতার বই বের হলো। সো আমি খুবই কম আনন্দিত মানুষ সবসময়ের জন্য। এটা আজকে আমার অনেক আনন্দ লাগছে, সেই আনন্দ শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি। এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ এবং চতুর্থ বই। আমার প্রথম বই বের হয়েছিল 2007 সালে, নৈশব্দের মৃত্যু। 2010 সালে বা 11 সালে বের হয়েছিল আমার নাম অসুখ। 2013 অথবা 14 সালে বের হয়েছে কাব্যনাটক লবণখোর। এবং 2022-এ এসে বের হলো গধূলি ক্যাবারে। তো এই বইয়ের অনেক কবিতার সাথে আপনারা হয়তো পরিচিত। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সময় লাইভে এসে পড়েছি, আপনারা বিভিন্ন সময় ফেসবুকে পড়েছেন। এখানে মোট এটা বের হয়েছে কিংবদন্তি প্রকাশনী থেকে, অঞ্জন হাসান পবনের কিংবদন্তি প্রকাশনী থেকে। এই বইটি মোটামুটি আমি আজকে কাঁচা থাকতে থাকতে ওর কাছ থেকে নিছি। তো বইটি পরশু দিনের ভিতরে রেডি হয়ে যাবে। যারা রকমেরতে অর্ডার দিয়েছেন তারা খুব দ্রুতই পেয়ে যাবেন এটা। আর প্রি অর্ডার নাকি এই যে নতুন যে জিনিস, এটার সাথে আমিও এরকম অভ্যস্ত না।
তো ওইটা আপনারা পেয়ে যাবেন। আর 74 নম্বর স্টল কিংবদন্তি পাবলিকেশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশেই, অনেকখানি পার্কের পিছনের দিকে 74 নম্বর স্টল, ওইখানে বইটা পাওয়া যাবে। আমাকেও হয়তো মাঝে মাঝে পাওয়া যাবে বইটি ইসের জন্য। বইমেলায় যেদিন আমি যাব, আপনারা যদি আসেন অবশ্যই দেখা হবে। অটোগ্রাফটা কেউ দূর থেকে যাবেন না। অটোগ্রাফ জিনিসটা বলতে বোঝায় আপনি যার অটোগ্রাফ নিচ্ছেন, এখন তো অটোগ্রাফ না ফটোগ্রাফ, অটোগ্রাফ বা ফটোগ্রাফ যে নিচ্ছেন আপনি তার পাশে ছিলেন। তো এটা ব্যাপারটা এমন না যে সিগনেচার করে আপনার ঘরে আমি পৌঁছে দিব, এমন না। তো যারা যদি যেভাবে চান তারা সামনে থেকে এসে নিতে পারেন তখন এসে। তো আপনারা সবাই ভালো আছেন? কবিতা পড়বেন এই সময় এসে? মনে হয় না পড়তে পারেন, শুনিয়ে দিলে ভালো হয় না? হ্যাঁ, আমি বইমেলায় আসবো, বইমেলায় আসবো। ইভেন কয়েকদিনের ভিতরে আমাদের প্রকাশনা অনুষ্ঠান, সেখানেও আপনারা আসতে পারেন, সেখানেও আমাকে পাবেন। এই বইয়ের একটা প্রকাশনাই হবে, আমি জানিয়ে দেবো ফেসবুকে কবে, কখন, কোথায়, কীভাবে। ওখানেও আসলে দেখা হবে, তখন আপনারা বই নিতে পারবেন। চাইলে ওখান থেকে আপনারা আমার আগের বই, আমি বাসায় কিছু খুঁজে পাওয়া গেছে, লবণখোর কিছু কপি আছে, চাইলে লবণখোর ওখান থেকে নিতে পারবেন। আর এই বইটির প্রকাশনা একটা অনুষ্ঠান হবে, সেখানে আপনারা আসতে পারেন। আর বইটির নাম গোধূলি ক্যাবারে। হয়তো আপনারা অনেকেই গোধূলি ক্যাবারে বুঝতে পারছেন না আসলে কি। ক্যাবারে একটি ফ্রেঞ্চ শব্দ, ক্যাবারে একটি ফ্রেঞ্চ শব্দ। এটা বিভিন্ন দেশের ক্যাবারে বিভিন্ন ধরনের হয়। ফ্রেঞ্চ যেটা হয় সেটা বেসিক্যালি একটি সন্ধ্যাকালীন, যেখানে গান হয়, নাচ হয়, সরাই, পুরোটা সরাইখানা ঠিক না, ঠিক পুরোটা সরাইখানা না। সেখানে আবাগার্দ অনেক আর্ট, অনেক নাটক, জ্যাজ মিউজিক, অনেক কিছু হয়। ইন্ডিয়াতে ক্যাবারে বলতে একটু নাচা গানা, একটু হালকা জ্যাজ মিউজিক, একটু বড়লোকদের মৌজ মস্তির জায়গা। আমেরিকায় পুরোটাই বড়লোকদের মৌজ মস্তির জায়গা। তো আমার গোধূলি ক্যাবারের অর্থ বেসিক্যালি মানব, আমার সাথে তো হয়তো আপনারা পরিচিত, হায়না এক্সপ্রেস দিয়ে আগে পরিচিত। মানব সভ্যতা তার সমস্ত শয়তানি দিয়ে প্রায় তার ধ্বংসের নিকটবর্তী অবস্থায় আছে। তো দিনের আলো শেষ, শুরু সন্ধ্যার, মানে গোধূলি ক্যাবারে। তো ধনী এবং শয়তানেরা পৃথিবী ষড়যন্ত্র করে পৃথিবীকে আধা ধ্বংসের প্রান্তে নিয়ে তাদের কুক্ষিগত করে, তারপরে তারা সন্ধ্যায় মেতে উঠেছে আনন্দে, যেখানে হয়তো আমাদের সবগুলো নাচছে, যেখানে আমাদের মৃতদেহগুলো তাদেরকে মদ সার্ভ করছে। সো এটা অনেক কিছু। এই পুরোটা পড়লে হয়তো পুরোটা আমি এইভাবে ব্যাখ্যা করে দেওয়া ঠিক না, যেহেতু অনেকেই আছেন একদমই নতুন, কবিতার জগতের সাথে নতুন, এই ধরনের জিনিসের সাথে নতুন। তো সেই জন্য আমি ব্যাখ্যা করে দিচ্ছি। হয়তো অনেকের জন্য এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, কারণ সে তার মতো বুঝে নিবে গোধূলি ক্যাবারে বলতে কী বুঝে, এটা আমি বলার কেউ না। আমার নামটা দিয়ে দেয় আমি, তারপরে বাকি কাজ আর আমার নেই এটার কোনো ব্যাখ্যা করা, এটা কেন কি। তবে এইটুকুই বলছি যে ধনী শয়তানেরা, কুচক্রী শয়তানেরা যেভাবে পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময় গোধূলি বলে, ওই গোধূলির সময় তারা ক্যাবারেতে মৌজ মাস্তিতে নেমেছে এবং আনন্দ ফুর্তিতে নেমেছে, এবং গভীর রাতের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তো এখান থেকেই গোধূলি ক্যাবারে। এখানে মোট 128 পেজ বই। এটার মোট 54টা কবিতা আছে। এটার প্রচ্ছদ করেছে আমার খুবই 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 পছন্দের একজন আর্টিস্ট, সোহাগ। আপনারা হয়তো এর আগে আমাদের সোনার বাংলা সার্কাসের যে সিডি কাভার টাভার যা দেখেছেন ওর করা। আমার আগের 2টা বই ওর কাভার করা, সোহাগ এটা কাভার করেছে। তো এটি মোট 54টা কবিতা আছে, কিংবদন্তি প্রকাশনী থেকে বের হওয়া। এই কবিতাটা, বইটি উৎসর্গ করা হয়েছে প্রেমে যে মৃত নাবিকের নিঃশ্বাস শুনতে পারে, তানহা জাফরিনকে, আমার প্রেমিকাকে।
তাকে উৎসর্গ করা বইটি। আর বইটিতে মোট কবিতা আছে 54টা। কবিতার নামগুলো এমন: স্পোর্টস কার, অন্ধ বুড়োর ব্লুজ, রাক্ষসের রেফ্রিজারেটর, বিদায় বসন্ত, রক্তহ্রদের তীরে আলোর রেস্তোরাঁ, মাফিয়া, জোকার, সার্কোফেগাস, নেকড়ে, নরক সরণি, হাইড্রোজেন বোমা, নীল অ্যাম্বুলেন্স, সেক্স ডল, নগ্নতার গান, মহামারীর উষাযান, হিম রিভলভার, শুয়োর ও পায়রা, বিলয় ক্যাফের প্রেম, অরফিউস, অন্ধমত, কলকাতার পতঙ্গ, বারাব্বাস, সংবাদ পাঠিকা, বুনো ভ্রূণ, সমাধিবিলাস, ব্যর্থ মানুষ, আফিম জান, তোমাদের সময়, মহাপতন, অন্ধ লাইট হাউস, রাজহাঁস, নরকের রেস্টুরেন্ট, মহাপাতক, শূন্য সমাধি, সাবমেরিন, উদ্ভট স্বপ্নের রেস্তোরাঁ, ডুবোসব, বুনোবৃষ্টির রাত, ধ্বংসস্তূপ, মহাশ্মশান, মেরিলিন মিসাইল, নকল পশু, তেজস্ক্রিয় সরীসৃপ, অজ্ঞাতের গান, বুনো জাহাজের প্রেত, জন বোনহ্যাম, রক্তপর্বত, লিউট, নীল রুমাল, অবাস্তব বাস্তব পাতাল, বুনো জাহাজ, ফসিল গায়ক, আমরা একদিন। তো এটাই আমাদের এই বইয়ের কবিতাগুলো আছে। তো এমন নয় যে আমি গান গেতে গেতে কবিতা লিখতে এসেছি, আমি কবিতা লিখতে লিখতে গানে এসেছি। তো আমার মূল পরিচয়, আমি গায়কও বলি না নিজেকে, আমার মূল পরিচয় আমি কবিতা লিখি। এখন আপনাদের কাছে তাকে কবি মনেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার এই কবিতা লেখা। আমি এমন না যে গান গেতে গেতে একটা বই বের করার ইচ্ছা করলো, সবাই বই বের করে আমি করছি, এরকম কোনো কিছু না। এটা আমারই কবিতার বই। এটা আমার গত 12 বছরে লেখা বিভিন্ন কবিতার সংকলন। অনেক কষ্ট হয়েছে আমাকে এই কবিতা বেশ করে, অনেক কবিতা, কিন্তু যেটা হয় যে একদম শেষের দিকের কবিতা অনেক বেশি। অনেক কবিতা, প্রায় 300-350 কবিতার ভিতর থেকে 54টা কবিতা আমি এখানে রাখছি। বাকি কবিতাগুলোর ভবিষ্যৎ আমি জানি না। আমার হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট? মাই ফেভারিট ইজ, আমার কোনোটাই আমার পছন্দের কবিতা না, এবং আমার খুব ভালো লাগতেছে তা না। আমি লিখে ফেলেছি তখন, আপনারা পড়তেও পারেন, না পড়লে কোনো সমস্যা নেই, একেবারেই সমস্যা নেই, না সংগ্রহ করলে কোনো সমস্যা নেই। এটা আমি আমার সময় থেকে, আর আমার কবিতার বই বের করা এমন কোনো মহৎ কাজ করছি আমি কবিতার বই করা তা না। আগে যেটা ছিল যে আমরা হয়তো ডায়েরিতে কবিতা লিখতাম, বা এখন কম্পিউটারে লিখি। সো হার্ড ড্রাইভ ক্রাশ করলে সব কবিতা হারিয়ে যাবে, ডায়েরি হারিয়ে গেলে কবিতা হারিয়ে যাবে। সো এটা একটা সংকলন করে ফেলা যাতে কবিতাগুলো পৃথিবী থেকে হারায় না যায়। আর আমি যে ধরনের মানুষ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই বইটির দাম, গায়ের দাম হলো, গায়ের দাম 350 টাকা। এভরিবডি ইজ থিঙ্কিং রিপন ভাই ব্যবসা করতে নামছে, আমার কাছ তো আমি মানুষকে জানাবই। 350 টাকা বই। এটা আপনারা কিনতে পাবেন 250 টাকা দিয়ে। এই তো তো ভাই, আমি কমেন্ট না দেখি, তাহলে আমার মুড নষ্ট হয়ে যাবে। তো আমি আবৃত্তি করি না, সরি, আবৃত্তি করার আলাদাই আছে। এটা আমি জাস্ট পড়ি, আমার কবিতা পড়ি, আমার মতো করে পড়ি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি, এভাবে আমি পারি না। তো আমি আমার মতো করে পড়ি, কেউ কথা রাখেনি এরকম না। তো এটা আমি আমার মতো করে কবিতা করি। তো আমি এখান থেকে কয়েকটা কবিতা আপনাদের একটু শোনাই। বিজ্ঞাপন। এই কবিতাটির নাম, এটা দ্বিতীয় কবিতা, এটার নাম অন্ধ বুড়োর ব্লুজ। উইদাউট গিটার। Only one of the few ভিড়ের ভিতর পরীর প্রেতাত্মার মতো রক্তের গাউন পরে আগুনের শিখার মতো সোনালে চুলে নেমে এসেছিল সে। পিঠে তার ক্যারিবিয়ান সমুদ্রের ঢেউয়ের মতো স্ফটিক ঢালা।
নোনা হাওয়ায় যারা ক্ষয়ে গিয়েছিল মেডিটেরিয়ান সাগরে। বললাম, কি বিস্ময়কর সুন্দর তুমি। বললে, তুমি কি বিশ্বাস করো তোমার চোখকে? আমি হয়তো এতই সুন্দর যে তা দেখার সাহস নেই তোমার চোখে, অথবা এতই কুৎসিত যে তা দেখার মতো প্রেম নেই তোমার হৃদয়ে। সবই অসীম, অনন্ত রূপান্তরের চরকিতে সুতা কাটার যে নেই সুযোগ। শহরের পেটের ভেতর পাকস্থলী নামক রেস্টুরেন্টে আমি তার সাথে ঈগলের মাংস খেয়েছিলাম। তার শীতল দৃষ্টির রেফ্রিজারেটরে হিমায়িত হতে খুলির গুহায় গোঙাতে থাকা সাইক্লোপসকে রেখেছিলাম ঘুম পাড়িয়ে। তার শরীর ঘেটে হৃদয়ের ভেতর এনেছিলাম যুদ্ধবিরতি। আহ, অস্ত্রবিরতির দিনে কি সুন্দর ছুটির দিন নেমে আসে পৃথিবীতে। সেই অবসরের ঘরে এলপি প্লেয়ারে চাপালাম এক কালো গায়িকাকে। মদের মতো সারা রাত সে গাইল কালো রাতের ব্লুজ, স্বর্গের আবির্ভাবের। সকালে স্বপ্ন থেকে উঠে টের পেলাম আমার চোখ অন্ধ। নাকি সে আর নেই এখানে? সে নেই বলে কি নিজেকে অন্ধ মনে হচ্ছে? নাকি সে আছে কিন্তু আমি অন্ধ বলে দেখছি না তাকে? নাকি আমরা কেউই ছিলাম না এখানে? শুধু এক অন্ধ মানুষ স্বপ্ন দেখছিল ঘুমে। শুধু এক অন্ধ মথ প্রজাপতির ডানায়, ডানার স্বপ্নে ঘুমের অতলে। আমি এই শহরের এক ঘরে বসে থাকা সেই নিঃসঙ্গ অন্ধ বুড়ো। সাদা ছড়ি হাতটাতে হাতটাতে টের শূন্যতার হোঁচট খেয়ে টের পায় এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয় বন্ধু নেই। এ শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই। Cheers. এরপরে আমি যে কবিতাটি পড়ব, এই কবিতাটা যাদের হার্টে ঝামেলা আছে, যাদের হৃদয়ে অনেক ভয়, যারা পৃথিবীর দিকে তাকাতে চান না, তাদের জন্য যন্ত্রণাদায়ক, অসুখকর, বিপজ্জনক। তো শিশুদের নাগালের বাইরে এই কবিতা। এই কবিতাটার নাম সিগারেটটা খেয়ে দিয়ে আগে। চিয়ার্স সবাইকে। আমার আগে যত জেনারেশন এসেছিল, হাংরি অ্যাংরি বিট অথবা আরো যত কিছু, সবই আমার আগের, তাই প্রভাব তো থাকবেই। সময় তো বদলায়নি, একই রকম আছে। এই কবিতাটার নাম, সিগারেটটা খেয়ে নিই না, সিগারেটটা খেয়ে নিয়ে এই কবিতার নাম কি? অনন্ত হাসান। আমি কোনো সিগারেটের ব্র্যান্ডিং করতে এখানে আসিনি। আপনাদের অনুরোধ করবো সিগারেট নিয়ে কমেন্টটা কমাবেন। এটাই আমি মেনে নিচ্ছি, আমি এটা অনেক খারাপ কাজ করি আমার নিজের জন্য। অ্যাটলিস্ট যদি আমার গান ভালো লাগে, খারাপ কাজটা একটু মেনে নেন। আপনারা কেউ প্রভাবিত হবেন না, কারো দ্বারা কখনো প্রভাবিত হবেন না নিজের জীবনের ক্ষেত্রে। এমনকি প্রেমিকার দ্বারাও নয়, এমনকি যে প্রেমিকা তার প্রেমিকের জন্যও না। আপনারা নিজের মতো চলবেন। এটা আমি খুবই খারাপ কাজ একটা করি, এটা আমার খুব বাজে অভ্যাস। আপনারা কেউ এটা দ্বারা প্রভাবিত হবেন না। প্রভাবিত হওয়ার অনেক কিছু আছে। যদি প্রভাবিত হতে চান, গান দ্বারা হতে পারেন, কবিতা দ্বারা হতে পারেন, ফিলোসফি দ্বারা হতে পারেন। তাও প্রভাবিত হতে আমি বলছি না, প্রভাবিত হওয়া উচিত না। আপনার জীবন আপনার, আপনার মতো এসেছেন, আপনার মতো চলে যেতে হবে। কারোর দ্বারা প্রভাবিত হওয়ার কোনো মানে হয় না। খুব বাজে একটা কাজ আমি করি, সেই বাজে কাজ নিয়ে আপনাদের এত আগ্রহ আমাকে দিন দিন হয়তো ফেসবুক থেকে সরিয়ে দিবে যদি এইভাবে। এটা আমি কাউকে অনুপ্রাণিত করার জন্য খাই না। যে খায় না তাকে ধন্যবাদ, সে খুব ভালো করছে, তার ফুসফুসের জন্য ভালো। কারণ পৃথিবী এমনি অনেক ধোঁয়ায় ভরা। ঢাকা শহর অথবা দিল্লি অথবা কলকাতা অথবা যে কোনো শহর, বাতাসে অনেক ধোঁয়া। ধোঁয়ার আলাদাভাবে খাওয়ার দরকার নেই। তো আপনারা কেউ এটা আপনারা এটা দ্বারা কেউ অনুপ্রাণিত হবেন না। অনুপ্রাণিত হওয়ার অনেক কিছু আছে। এটা জাস্ট আমি একটা খারাপ কাজ করি, এইটা ভেবে নেন যে একটা মানুষের গান ভালো লাগে অথবা একটা মানুষের লাগে, তো তার একটা বাজে খাসলত বা কোনো কিছু মেনে নিচ্ছি। তো আমি এখন যে কবিতাটা পড়বো তার আগে সিগারেটটা খেয়ে নিই। গভীর রাতের সিগারেট শেষ হলে হয়ে যাবে শেষ, তারপরে আমি করব কি, রাত অনেক বাকি, তাই আগে সিগারেট খেয়ে নিই, তারপরে
শোনাবো আমার বইয়ের কবিতা। দয়া করে আজ কেউ গানের অনুরোধ করবেন না। আজ গায়ক প্রবর রিপন এখানে আসেনি, এসেছে কবি প্রবর রিপন। আপনাদের কাছে কবি মনে হতেও পারে, নাও পারে, তবু আমি যেহেতু কবিতা লিখি। ঝিনাইদা আমার কোন গ্রামে আমার বাড়ি? আমার বাড়ির গ্রামের নাম মধুপুর, শৈলকুপা থানা। আমি বড় হয়েছি আরবপুর, ঝিনাইদা শহর। তারপরে ভুলে গেছি, কারণ ছিলাম সেখানে 18 বছর। আজ 24 বছর আমি ছেড়েছি সেই শহর। আজ কবিতা, আজ কোনো গান হবে না। আপনারা খুবই বিস্ময়কর, খুবই বিস্ময়কর। যখন গান শোনায় তখন বলেন কবিতা শোনান, যখন কবিতা শোনায় তখন বলেন গান শোনান। আপনারা খুব বিস্ময়কর, অস্থির, জানেন না কি চান, কি চাচ্ছেন। তবু ভালোবাসি সবাইকে, যেহেতু আমি এখনো নিজেকে ঠিক মতো ভালোবেসে উঠতে পারিনি। যদি আপনাদেরকে ভালোবেসে ফেরানো যায় নিজের প্রতি প্রেম, তাই বলছি আমার যত বদ অভ্যাস গ্রহণ করবেন না। আপনার নিজের ইচ্ছা হলে করবেন, যা ইচ্ছা করেন। আমার কাছে সিগারেটটা কোনো প্রচারণার বিষয় না। আমি বলছি না এটা আমার কোন ব্র্যান্ড। আমার কাছে সিগারেট, আমি একজন মানুষ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। সেটা মেনে নেওয়ার ক্ষমতা অন্যের দরকার এখান থেকে। সো এখানে কোনো প্রচারণা নেই। আমি কোক হাতে নিয়ে বলছি না কোক খান, পেপসি খান, অথবা সয়াবিন তেল খান, সরিষার তেল খান, না পাইলে কেরোসিন তেল খান, কারণ এটা বড় কোনো ব্র্যান্ডের তেল। আমি তেমন কোনো সেলিব্রিটি নই, হতে চাই না কোনো দিন। সারা জীবন থাকবো রাস্তায় আমি আমার মতো। সো আমার কোনো বাজে অভ্যাস দিকে না তাকিয়ে তাকান। আমি যেমন আমাকে মেনে নেন, মেনে নাও, কারণ আমি তোমাদেরকেও মেনে নিয়েছি তোমাদের মতো। আমি এখন যে কবিতাটা পড়ব, এই কবিতাটার নাম স্পোর্টস কার। এই বইয়ের প্রথম কবিতা। আমি জানি আমার এখন গলা শুকিয়ে যাবে বলতে বলতে। কোন শিল্পীর দায়িত্ব নয় কাউকে অসাধারণ অথবা সাধারণ ভাবা। শিল্পীর দায়িত্ব সে নিজে কি ভাবছে তার মাথার ভেতরে। যে বুঝলো সে বুঝলো, না বুঝলে ঘন্টা, যান বুঝলে ঘন্টা, না বুঝলে ঘন্টা। শিল্পীর কাজে সাধারণ অসাধারণ এসব বিচার করে কিছু বলা নয়, এসব কিছু বলা নয়। অস্কার ওয়াইল্ডের একটা দারুণ কথা ছিল, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে সাধারণ কেউ ভাবে, তবে তুমি তার পাশে থেকো না। কারণ সে তোমাকে, তুমি যে অনেক শক্তিশালী, তোমার ভেতরে অনেক শক্তি আছে সেটা জানিয়ে দেয় এবং তোমাকে অনুপ্রেরণা দেয়। তুমি সাধারণ কেউ নই। এসব সাধারণ অসাধারণ শব্দ সব দাস বানানোর ধান্দা, যেন সবাই মাথা নিচু করে হীনমন্য থাকে আর তাদেরকে দারুণ ভাবে শাসন করা যায়। আমি প্রাণ, এমনকি মানুষ নই। আমি এক অস্তিত্ব, এমনকি প্রাণও নই। আমি এক অস্তিত্ব, এমনকি কিছুই নই, যেহেতু আমি সব। যখন আপনি কোনো কিছু বুঝেন না তখন দ্রুত গিয়ে বলবেন না এইসব কি, আমি তো এগুলো বুঝি না, এগুলো কি কঠিন কঠিন কথা রে বাবা। তখন এর জন্য ভর্ৎসনা করুন নিজেকে, কেন আমি বুঝছি না, অনেকেই তো বুঝছে। শুধু শুধু শিল্পীকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি অনেক কিছু বুঝতাম না, এখন বুঝি। মাথাটা খাটাতে হয়, জীবনকে ব্যয় করতে হয় জীবনকে জানতে। যদি তুমি নিজেকে শাসন করতে না পারো, অন্য কেউ তোমাকে শাসন করবে, এটা মাথায় রেখে নিজের রাজা হয়ে যান।
উড়ে যান সুদূরের ঠিকানায়, সুদূরের ঠিকানায়, যেখানে তুমি অথচ পৃথিবী তোমাকে টেনে রাখে পেছনে। এখন 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 যেহেতু সিগারেটটা শেষ, আমি আবার গাইব আমার কবিতা। পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না, কেননা তা অদৃশ্য থেকে উচ্চারিত এক দৃশ্যমান স্রোত, যা দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সে সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি। অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় সব ক্ষতির ক্রীড়ানক আমি। জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্কর ভাবে এক, তারা একে অপরের পরিপূরক। এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে। মনে আছে এক স্পোর্টস কারের জন্য আমার মাকে বেচে দিয়েছিলাম বাজার নামক কসাইদের খাতে। স্পোর্টস কার কেনা উপলক্ষে যে রাত্রি ভোজের আয়োজন করেছিলাম, ওখানে রংধনু রঙের পোশাকের ওয়েটারের যে আমেরিকান স্টেক পরিবেশন করেছিল, তা থেকে আমার মায়ের মাংসের ঘ্রাণ আসছিল। ওটা কি আসলে আমার মায়ের মাংস ছিল? ছেলেবেলায় তার কোলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা তার শরীর থেকে পেতাম, ছোট্ট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে ঘ্রাণ পায় এখনো। জানি সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, জানি না সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে, কেননা সামান্য এক ফোঁটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর। আমি কোনোভাবে আর লুকাতে পারছি না নিজ হাতে তৈরি অন্ধকার, কেননা আকাশের প্রতিটি কোণায় যে জ্বলে উঠেছে নক্ষত্ররা। সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে শুধু আমাকে গ্রহণ করার জন্য। সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভেতর শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের। আসলে কি সেই শান্তি তাদের আছে? আর আমি যে রাষ্ট্রে থাকি, তারা তাদের নিজ ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তল দেশে পাঠিয়েছে ডুবোজাহাজ। এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেদের দেখা মাত্রই তারা হত্যা করবে তাদের। নিজেরা নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন। নিজেরা নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন। জানি না মানব সৃষ্ট দাবানলে পুড়ে যাওয়া একটা ছোট্ট ওরাংওটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগমনী মানব শিশুরা নিজেদের আর উদ্ধার করতে পারবে কিনা। নিজেকে এত ঘৃণা করি যেন অন্যরা আমাকে আর ঘৃণা করার সুযোগ না পায়, অথবা বলা যেতে পারে তারাও নিজেকে ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় পায় না। এই জন্য তারা এক সময় আত্মশ্লাঘায় হিরোশিমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, যার ফলাফল অনিবার্য মরুভূমি, যেখানে এক ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে ক্যাকটাসের মতো। তাদের হৃদয়ে সেই মরুদ্যান যেখানে আগুনের ফুল ফোটে আর ঝরে যায় কান্নার ফোঁটা হয়ে। জানি না কবে থামবে তোমরা, যাদেরকে আমি নিজের চেয়ে একটু কম ঘৃণা করি। জানি না কতদিন আমাকে বয়ে নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির কঙ্কাল, যার জারিত হৃদয় সব আমার মনকে লবণাক্ত করে দেয় ঊষর। ওহ, একটা স্পোর্টস কারের জন্য মাকে বেঁচে দেবার গ্লানি আমাকে কোন দ্রুতগতির আশ্বাস মুছে দিতে পারে? কত দ্রুত ছুটে গেলে ভুলতে পারি মাটির সেই ঘ্রাণ। বস্তু পূজা, আমাকে বলি দাও নির্বস্তুক যত প্রেতের উৎসব। ওরা আমার মাংস গোগ্রাসে খেয়ে যাক, আমার শরীরের উপর নেচে যাক, যত সময় না শেষ মানুষটার মৃত্যু হয়। এবার আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রাসাদের সামনে। ঘ্রাণ পেলাম মাংসের, পোড়া মাংসের জন্য বলি দেয়া শিশুদের মাংসের কাবাবের। রাজগয়ে খবর লোভে বললাম, কি দারুণ ঘ্রাণ। আর ডাইনিকে খুশি করার জন্য গেয়ে উঠলাম এমন সব গান, যে গান আমি নই, যে গান নয়, বরং যেই গান সেই ড্রাকুলার মতো নার্স, যারা প্রেত শক্তির কবলে পড়ে গভীর রাতের ইনকিউবেটরে শুয়ে থাকা শিশু আর কোমাতে থাকা বৃদ্ধদের অক্সিজেন মাস্ক খুলে দেয়। সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। আমি সেই অভিশপ্ত গায়ক, যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথেই মেরে ফেলা, কিন্তু মা তো ঘৃণা করে জীবন বোধে তাড়িত মানুষকে, কোনো প্রাণকে নয়।
প্রান্ত স্বপ্নের মতো, যে কারো দেখিয়ে দেওয়ার পথ ধরে চলে না, চলে তার নিজের দেখানো পথে। এসব থেকে পালানোর চেষ্টা করেছি অনেক। অজস্র পর্বতের শিখর আমার ভেতর থেকে উঠে যেত আকাশের দিকে, অজস্র ঈগল তাদের ছায়া ফেলে উঠত সেই শিখরে, আর আমার নিজেকে মনে হতো সেই সব ঈগল। কিন্তু এই যে সমতলে পড়ে থাকা দানার লোভ, এই যে ঈগলের সঙ্গিনী হতে চাওয়া ঈগলিনীরা, যারা সব ভূতগ্রস্ত আর বিচিত্র নকল ডানায় সাজিয়ে তোলে তাদের কাম ঠিক থেকে দেহ, তাদের দুর্নিবার আকর্ষণে উঠে যেতে পারিনি সেই শিখরে। ঠিক এই জন্যই আমার নিজের প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে আরো প্রবল। আমি জানি এই জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেবো মহাকাশের সিলিং থেকে, অ্যাসিড দিয়ে ঝলসে দেবো আমার ভিতর ঘুমিয়ে থাকা সমস্ত ভ্রূণেদের, যাদের আসার কথা আগামীকাল। সেই সব সন্ন্যাসীনেরা কোথায়, যারা তাদের জ্যোতির্ময় দেহ থেকে জোনাকিদের ছেড়ে দেয় অন্ধকারে, আর বিষে জর্জরিত পাপাত্তাদের যারা নিহারিকার বলয় উজ্জীবিত করে? কোথায় সেই সব সন্ন্যাসিনীরা এখন, যাদের দেখি এরা আমার মায়ের মতো নয়, এরা রাক্ষসী, আমাদের রক্তপান করার জন্য সন্ন্যাসিনীর রূপ ধরে আছে। প্রেম যাদের কাছে সেই কসাইখানার চাবি। সাপের কুণ্ডলীর মতো তীর্থগুলো, দেহের আড়ালে লুকিয়ে রাখে চিতাবাঘ, নিজেকে দেখায় আদুরে বিড়াল। তুমি যখন তার কাছে যাবে, বিড়াল থেকে রূপান্তরিত হবে চিতাবাঘে, তোমাকে গ্রাস করবে এক লহমায়, ঢেকুর তুলবে যার দুর্গন্ধ থেকে ঈশ্বরও থাকে বহু দূরে। তোমরা নিশ্চয়ই সেই বিশ্ববিদ্যালয়গুলোকে চেনো, যারা তোমাদের শেখায় বস্তু পূজা ও দাসত্ব। তোমরা নিশ্চয় তার শিক্ষকদের চেনো, যারা শয়তানের নিজ হাতের কলের পুতুল। তোমরা নিশ্চয় চেনো সেই সব আদালত ঘর, শয়তানের নিক্তিতে মাপে যারা দেবদূতের অপরাধ, আর নিজেদের শয়তানি লুকোতে নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড। এমন সব স্থানের প্রতি বিশ্বাস ও আস্থার জন্য নিজেকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে রাজি আছে। কেউ যখন সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করে, মনে হয় সে তার নিজেকে হত্যা করার অপরাধে ফাঁসিতে ঝুলে আছে। মানুষের কাছে মানুষের মহাসময় আসলে কি চাই, কি খুঁজে নিতে চাই যা তার ছিল না? না, এমন কোনো কিছুই নেই। সমুদ্র যখন কোনো জাহাজকে ডুবে নেয়, তখন তার বলা যায় না সেই জাহাজের ভিতর থাকা অমূল্য মণিরত্নের লোভে সাগর তা করেছিল। বরং সমুদ্র নিজেই জানে কোথা থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল এইসব মণিরত্ন মুক্ত, যা ফলে উঠেছিল মুখ বন্ধ ঝিনুকের বিষের ভেতর। কোথায় থামবে এই জলদস্যুরা? কোথায় থামবো আমরা? থামার আগে ঠিক কতটা ফুলে উঠব? এই যে অজস্র মণিরত্নে মানুষ ফুলে ফেপে উঠতে চায়, মনে হয় মরার পরে একটা লাশ ওইভাবে ফুলে ফেপে ওঠে। অপেক্ষায় থাকে শকুন বা ছোট কীট পতঙ্গের। তোমরা কি জানো সেই কীট পতঙ্গ বা শকুন তোমরা নিজেরাই, যারা তোমাকে দ্রুত নিঃশেষ করে পাপ, গ্লানি ও লজ্জা থেকে তোমাদের মুক্তি দিতে চায়? আমি জানি আমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেম সেই কীট পতঙ্গের প্রেমের মতো। পুরোহিতগুলো কোথায় থামবে? কোথায় থামবে এই হায়নার মতো রাষ্ট্রনায়কেরা? কোথায় থামবে এই বিরাট বিরাট নরক কারখানার মালিকেরা? কোথায় থামবে আমার এই স্পোর্টস কার, যার জন্য থামিয়েছিলাম মায়ের অশরীরী হৃদস্পন্দন? আমি ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে আর এই কাজটা যখন করছি, তখন আমাকে উদ্ধারের আর কোনো পথ নেই, এবং পৃথিবীর অবর্ণনীয় নরকের সড়কে আমার লাশের মতো ছুটে যাচ্ছে সেই স্পোর্টস কার, মায়ের লাশের মতো সেই স্পোর্টস কার। জানি না তাকে থামানোর কি উপায়, যত সময় না চিতাবাঘের মতো চাকার নিচে সে সবাইকে পিষে দেয়। আত্মপ্রেম কি, যা নিশ্চিত করে সবার আত্মঘৃণা বা আত্মগ্লানি? কসাইখানার সেই পশুদের রক্তের মতো, যারা একসময় ঈশ্বরের পবিত্র রক্ত ছিল, আর এখন তা নর্দমার আবর্জনায় মাছিদের ক্ষুধা মেটানোর খাদ্য। মানব প্রেম কি, যা তোমাকে আর তুমি হতে দেয় না, আর তুমি অন্যের দেহের মাপে বানিয়ে নাও তোমার জামা? কাকে তোমরা বলো সাম্য? অসম ব্যক্তিদের নিজেদের এক আকারে থাকার কোনো জাদুদণ্ড, অথবা চিড়িয়াখানার সব গন্ডারের খাঁচা যেমন একরকম? শোনো, আমাকে শোনাচ্ছি, তোমরাও শোনো। মানুষের সাম্য কোনোভাবেই আসবে না যদি না তারা ব্যক্তিগতভাবে সেই চূড়োয় ওঠার সামর্থ্যবান হয়। তোমার উচ্চতার তারতম্যের উপর নির্ভর করে না সমুদ্রের গভীরতা, বরং তুমি তোমার খুঁজে আনা গভীরতা বোধ দিয়ে সমুদ্রের সমান গভীর হতে পারো। আর আমি কে? সে কে? অন্য কেউ কে যে তোমাদের উদ্ধার করবে? তোমার হয়তো কেউ জন্ম নেয়নি, কেউ না। যদি উঠতে চাও ঈগলের মতো, তবে তোমাকে তোমার আত্মা থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা। অন্যের ডানায় ভর করে নিশ্চয়ই আকাশে ছুটে উঠতে পারবে না, এমনকি নয় ইকারুসের জন্য বানানো তার পিতার ডানাতেও।
সূর্য ঠিকই জানে কার ক্ষমতার কতটুকু সে নিজে ব্যয় করেছে। তুমি তো সূর্যেরই ক্ষমতার ফলাফল। তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে আর গলিয়ে দেবে তোমার সব নকল ডানা। ওহ, আমাকে প্রচণ্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য। আর আমার তার পিতার প্রতি, আর সেই তার পিতার প্রতি নির্ভরতাই। এভাবে সবাই কারো না কারো প্রতি নির্ভরশীল হয়ে শূন্যে ভেসে আছে, যে কোনো মুহূর্তে পাতালে পতিত হওয়ার জন্য। যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের ভিতর বস্তু পূজার মন্দিরে, যে আমাকে গোগ্রাসে গিলে বদ হজমে বমি করে দিয়েছে স্পোর্টস কারের ভেতরে, আর আমি ছুটে চলেছি আমার মায়ের শবের মতো জীবনের মহাশ্মশানে। কাদের সাথে আমার এত প্রতিযোগিতা? কার সাথে জিততে চাই? নিজের পরাজিত দানবের সাথে? কাকে আমি শাসন করতে চাই, নিজেকে শাসন করতে পারি না বলে? নিজেকে নিজে যখন গিলোটিনে চড়াতে চাই, বস্তুপুঞ্জরা আর সাড়া দেয় না। তারা জানে আমার প্রাপ্য শাস্তি আরো অনেক বাকি, যা মৃত্যুদণ্ড দিলেও অসমাপ্ত থেকে যাবে। ছুটে চলেছে আমার স্পোর্টস কার সমাপ্তির আশায়। এরা কোথা থেকে এসেছে আমার প্রোফাইলে? এই ধরনের গাধাগুলো কোত্থেকে আসছে আমার প্রোফাইলে? এগুলো কোন থ্রু দিয়ে এখানে আসে? আপনাদেরকে এখানে কে ডেকেছে? মা বলতে বুঝেন? মা বলতে মহাবিশ্ব পৃথিবী বোঝায়? মা বলতে মাটি বোঝায়? গাধা। কাদের সাথে আমার এত প্রতিযোগিতা? গাধার দল। কিন্তু জানি সেই সমাপ্তি আসলে কোনো এক রেসের শুরু, আর আমার পাপ বোধের। এই বস্তু নির্যাসের হ্যাংওভার কাটানোর আর কোনো পথ নেই। যেমন কোনো এক পাড় মাতালের আর কোনো উপায় থাকে না পরের দিন আবার মদ খাওয়া ছাড়া। কাকে বলবো এসো আমাকে উদ্ধার করো? আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়েছিলাম। চেপে বসেছিলাম স্পোর্টস কারের সিটে রক্তমুদির ড্রাইভারের মতো। তোমরা খুব ভালো মতোই জানো সিট বেল্ট আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে সেগুলোর মতো, শুধুমাত্র গাড়ির ধ্বংস শেষেই তা থেকে মুক্তি সম্ভব। জানি ধ্বংস অসম্ভব এই স্পোর্টস কারের। আমি কি এখন শিশুর মতো মাকে মা ডাকতে পারি? আমি কি এখন মনে করতে পারি মাটির মতো সেই মায়ের ঘ্রাণ? না, তার সম্ভব নয়। তাকে যে বাজারের মতো এক কসাইয়ের কাছে বেচে দিয়েছিলাম, কসাইরা সেই মাংস এত সময় কেটে টুকরো টুকরো করে বেচে দিয়েছে তোমাদের কাছে, যা এখন তোমাদের পেটে হজম হচ্ছে নিরালয়। তারপর মেলাবে স্পোর্টস কারের গতিতে, গা ছমছমে শূন্যতায়। কোত্থেকে গাথাগুলো আসছে? না বুঝে মেটাফোর, না বুঝে ভাষা, বেহুদা প্রেম, মায়ের প্রতি প্রেম। মা বলতে কি বোঝায়? মা বলতে ধরনী বোঝায়, মা বলতে পৃথিবী বোঝায়। কারা পৃথিবী আপনাদেরকে শাসন করে কি করতেছে কিচ্ছুই বুঝেন না। না, মা তো কোনো রকম ভাবে বেঁচে আছে। কি করতেছেন মায়ের জন্য? খুব বেশি একদম বড় বড় কথা আসছে, কোথাও না বুঝে, কোথার থেকে কি না বুঝে এসে বড় বড় বাঙালি মানে একটা কিছু বলতে পারলেই হয়ে গেল। হ্যাঁ মা বলছি, আমি কিছু একটা আমি বলে ফেলেছি, আমি বিশাল কিছু করেছি। বোঝার চেষ্টা করেন, পৃথিবীকে বোঝার চেষ্টা করেন। বোঝেন না বলে আপনাদেরকে এইভাবে পৃথিবীর গুটি কয়েক মানুষ আপনাদেরকে এরকম স্কুইজ করে রক্ত খায়, বারে বসে বসে রক্ত খায়, সেটাই গধূলি ক্যাবারে। আইসে জ্ঞান দিতে। কামরুল এসব অরফিজ মাফিয়া এগুলো বুঝবে না, কোথেকে আসছে আমি বুঝি না। আমার প্রোফাইলে এসব কোথেকে কিভাবে আসলো? মাথাটা তো একদম তেলোডোঙা হয়ে গেছে একদম। দোতর এই যে দেখছেন, একতারার দিয়ে একতারার খোল দেখছেন, টং 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 করে, মাথা তো ওরকম হয়ে গেছে। যা নাচাই, যেমনি নাচাও তেমনি নাচে। দম নেই। কিছু বলেন, কারোর কথা ভালো না লাগলে আপনি বলেন পৃথিবীতে আপনার মতো করে। খালি অন্যেরটা শুনবেন আর ক্রিটিসিজম করবেন, হা করবেন, হি করবেন। কি লাভ? কি লাভ? কি লাভ? কি লাভ? কি করেছেন জীবনে?
পৃথিবীর জন্য। শুধু কেউ কিছু করলেই সমালোচনা করেন। এই কবিতাটার নাম জোকার। আমরা দখল করে নেব পৃথিবীর সব সমুদ্র তীর, ঢেউ ঢেউ নেচে যাব সব সূর্যাস্তে, শুশুকের মতো রোদ পোহাব বিকেলের রোদে, এতটাই নীল হব যা কখনো হয়নি কোনো সমুদ্র। কেউ যদি তোমাকে খুন করতে আসে, তার সামনে এত আনন্দে নেচে ওঠো, লাভার মতো ফুটন্ত রক্তের ডাকে যেন তার হাত থেকে পড়ে যায় ঠান্ডা ছুরি। আমরা দখল করে নেব সব যুদ্ধ বিধ্বস্ত শহর, চুমুর গাঢ় নিঃশ্বাসে নিঃশ্বাসে বানাবো দেয়াল, আর প্রেমের ছায়াতে বানাবো ঘরের ছাদ, মাতাল হয়ে বেজে যাব আমরা বোহেমিয়ান গিটার। প্রেমে এত ভারী হও, হও বিপুল উন্মাদনায়, যেন কেউ কাঁধে না তুলতে পারে তোমার সব। কেউ কাউকে কাঁধে তুলতে পারে না ততক্ষণ তুমি লাশ নাও, আর এটাই জীবন। আমরা দখল করে নেব সব সূর্যমুখীর বাগান, সূর্যমুখীর চোখ সূর্যের কাছে ফিরিয়ে দিয়ে আগুনের পাপড়ি মেরে নাচবো জ্যোৎস্নায়। আমাদের ডানা দেখে পাখিরা হবে ঈর্ষায় জোনাক। ফুলেরা মরে না, ঘ্রাণ হয়ে ভেসে থাকে হাওয়ায়। পারফিউম মেখে যারা ভাবে মৃত্যু বাড়ায় ফুলের সুবাস, দম বন্ধ গুমোট ঘরে শোনো তাদের হাঁসফাঁস। মৃত বলেই এমন মেখেছে গায়ে মরা ফুলের তরল সুবাস। আগুনের কাছ থেকে শিখেছি নাচ, আমরা আগুন আর শিখার প্রলয়। পুরো পুরো নিজের ভস্যে ডানা ফিরে পাই, ফিনিক্স না হতে পেরে মরি আর জন্মাই। কেউ যদি তাই হারিয়ে সবুজ ঈর্ষায় হয়ে যায় শুকনো বিরান অরণ্যের সব, ভালোবেসে চুমুতে তার চিতা ওই জ্বালাও দাবানল। দেখো পোড়া অরণ্যের ভস্যে জাগে সবুজ জোকার। জন্ম হলে না মরবে কামরুল? জন্মই তো হয়নি, মরবে কেমনে? অভিশাপ অভিশাপ। ঠিক মতো না জন্মলে মরে না তো, প্রেতাত্মা হয়ে বাতাসে ঘোরে। বইটার নাম গধূলি ক্যাবারে। এই কবিতাটার নাম নগ্নতার গান। লন্ড্রির মেশিনে চিরকালের জন্য আটকে গেছে সব পোশাক। মেয়েটির ভ্যানিটি ব্যাগে আর কোনো টাকাও নেই আর কোনো পোশাক কেনার। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। ঘর ভাড়া দেওয়া হয়নি গত 6 মাস, দেহের ঘরেও আর কিছুই নেই ভাড়া দেবার। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। পৃথিবীর ঘাড়ে জমে আছে কত দেনা পাওনার ভার, মেয়েটির চোখের ভিতর দুনিয়ার হাত বদল হলো কতবার। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। জুয়ার টেবিলে বসেছিল যত পাড় মাতাল, মদের গ্লাসের স্বপ্ন ডুবে তলানিতে পড়েছিল তাদের ফ্যাকাশে চোখের পাতাল। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। সাইরেন বাজিয়ে পুলিশ ছুটছে খুঁজতে খুন হওয়া সিরিয়াল কিলার। আকাশের নিচে কুত্তা তার কুত্তিকে দেয়া চুমুকে পোশাক ভাবে লজ্জা ঢাকার। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। এটিএম বুথের ধূসর কাছে আটকা পড়া প্রজাপতি ডানা ঝাপটাই বারবার। রাতের শরীরে হারানো সূর্য হাতড়ে ফেরে শাশ্বত উষার প্রসব ঘর। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। তার কেউ ছিল না এ শহরে, অথবা যারা ছিল তারা কেউ নয়। ফেলে দেয়া রুটির ভেতর জীবন খুঁজে শেকলে জমা নুনে জিহ্বা পুড়িয়ে শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত।
জলের পোশাকে ঢাকা সেই সাগর একদিন নগ্ন হয়েছিল সমুদ্র চিরের উন্মাদনায়। আর বাতাসের ডাকে সাড়া না দিয়ে পোশাকের চাপ নিচে চাপা পড়ে এই শহরের সময়। শুনশান সাগর সৈকতে নক্ষত্রের মতো নগ্ন হয়ে মেয়েটি সাঁতার কাটছে সারা রাত। এই বই পাবেন কিংবদন্তি প্রকাশনী থেকে, রকমারি থেকে অর্ডার করলে পাবেন, বইমেলাতে পাবেন 74 নম্বর প্যাভিলিয়ন কিংবদন্তি প্রকাশ থেকে। শুয়োর ও পায়রা অনেক বড় ভাই। আর যে ধরনের মানুষ এখানে কমেন্ট দেখলাম, মাথায় আর থাক, সরি, আমি নিঃশ্বাস নিই, এটা আমার আমার সমস্যা। জানি না কে দিয়েছিল পলাশ কেদার ডাকনাম। আরেকটা কবিতা শোনেন। আজকে গান হবে না, আমি গান শুনেছি অনেক আপনাদের। কনসার্টে আসেন, গান দেখা হবে। হিম রিভলভার। গুলিবিদ্ধ কোনো মানুষকে বাঁচাও, কেউ না কেউ তোমাকে ঘৃণা করবে, নিশ্চিত ঘৃণা করবে। কুঠার থেকে কোনো গাছকে বাঁচাও, সমস্ত বন তোমাকে ভালোবাসবে। আবার বলি, গুলিবিদ্ধ কোনো মানুষকে বাঁচাও, কেউ না কেউ তোমাকে ঘৃণা করবে। কুঠার থেকে কোনো গাছকে বাঁচাও, সমস্ত বন তোমাকে ভালোবাসবে। সে তোমাকে বাঁচাবে না যে সৃষ্টি করেছে, সৃষ্টি নিজেই বাঁচাতে পারে ধ্বংস থেকে। বরফে চাপা পড়া সবের শেষ নিঃশ্বাস যে, এমনই বলেছিল এক পাহাড়ি নেকড়েকে। দূর পাহাড়ি ঘরের ফায়ারপ্লেসের পাশে এক বৃদ্ধ এমনই দেখত সুদূরের শহরকে, যেখানে রিভলভারের পাশের গোলাপে মানুষের রক্তে লাল বেড়ে যায় অনায়াসে। হ্যাপি রোজডে। বোকা রক্তে এসে বসে, পোকা রক্ত খেকো। রক্তের সুস্বাদে কি নয় পোকার জন্ম? সেই পোকাদের রক্তে ক্ষুধা মিটে গেলে আলোর শহরে কঙ্কাল একা পড়ে থাকে। জন্ম নেওয়ার আগেই চিনেছি মৃত্যু, জন্ম নিতেই ভুলতে হবে সেই স্মৃতি। আত্মগোপনে যারা খুঁড়ছ গুপ্ত কবর, তোমরা ছাড়া কেউ নেই আর বেরোনোর। কোনো উপায় নেই বেরিয়ে যাওয়া ছাড়া, হে কোনো উপায় নেই বেরিয়ে যাওয়া ছাড়া, কোনো উপায় নেই। আমরাই তো ধ্বংসস্তূপ আমাদের হৃদয়ের। কেউ কারো দিকে নয়, নয় কারো হাতের খোঁজে, যে যার হাত বাড়াও যার যার নিজের হাতের দিকে। অনন্ত রাত তুষার ঝড়ে গাছেরা পড়েছে নুয়ে, তাদের উদ্ধারে ওঠো যার যার কবর থেকে। ভালোবাসা পেতে নয়, নয় ভালোবাসা দিতে, এ শুধু তোমার কুঠার বানানোর প্রায়শ্চিত্তে। কুঠারের যে হাতল বার্নিশ করা কাঠে, সেও তো গাছের মৃতদেহ, নয় হাড় কোনো মানুষের। কোনো গাছ জন্মায়নি কোনো গাছকে খুন করতে, গাছ বাঁচলে বরং বন ভালোবাসে কাঠুরেকে। ফায়ারপ্লেসের পাশে নিঃসঙ্গ বুড়োর মতো ঘর ছাড়া আমাদের আর কারো কেউ নেই। এমন হয়েছি ছাই আগুনের কাছে যেতে, তুষার ছাড়া কেউ নেই আর প্রশ্বাস নিতে। তবু মৃত পাতারা তুষার ঝড়ে উড়ে উড়ে খুঁজে ফেরে সেই মানুষ যে বাঁচিয়েছিল গাছকে। যদি তাদের দেহ নিংড়ে শেষ অক্সিজেনে বাঁচানো যায় নেকড়ের মতো গুলিবুদ্ধ মানুষকে। তুষারের নিচে যে তলিয়ে গেছে হিম অতল আকাশে, খুন হয়েছিল নিজের অন্ধকারে ভুলে চালানো ট্রিগারে। যে সৃষ্টি করেছে সেই আবার এসে উদ্ধার করবে ভেবে, নিজেকে খেতে যে নেকড়ের মতো গিয়েছে গহীন অন্ধ বনে। এবার তোমাদের উদ্দেশ্যে, যারা বোঝো না কোথায় আছো, এই কবিতাটার নাম বিলয় ক্যাফের প্রেম। তুমি রুগ্ন, অসুস্থ, পেট ফুলে আছে কৃমিতে, মাথা ভরা উকুন, চোখ যেন শকুন, দাঁত মাজনা, কুকুরের মতো গজরাও ক্ষুধা পেলে। তাই তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি তোমাকে, ঈশ্বরও যতটা ভালোবাসতে পারেনি কখনো শয়তানকে। তুমি নরকের আগুন, পায়ের কাছে ছাই হওয়া বিশ্ব। তোমার দেহের গন্ধে পূব থেকে পশ্চিমে পালায় সূর্য। নড়ে ওঠে দেহে চর্বির খনি, পৃথিবীর ডিজেল জমে জমে। তাই তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি তোমাকে, দেবীও যতটা ভালোবেসে কাছে টেনে নেয়নি অসুরকে। তুমি ঘিন ঘিনে পচা মাংসপিণ্ড, মাছিও বসে না দুর্গন্ধে। এ যাবৎ যুদ্ধে মরা লাশের গন্ধ আসে তোমার দেহ থেকে। সেই গন্ধে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি তোমাকে, যতটা ভালোবাসাই কোনো বুলেট ছুটে যায় না কারো বুকের দিকে। তুমি যুদ্ধ, মহামারী, মৃত্যুর প্রতিমা, তুমি দুঃসহ দুর্ভিক্ষের। তোমার কঙ্কালের ছুরি খুন করতে চাই শুধু আমাকে। জিহ্বার লালায় জমে থাকা বন্দুকের ঘৃণা তোমার মনে, যতটা ঘৃণা জমি নেই কোনো পারমাণবিক বোমারও হৃদয়ে। সেই ঘৃণাই এতদিন ধরে আমাকে করেছে তোমার প্রেমিক, দাহ্য বস্তুর প্রতি যতটা প্রেম থাকে না কোনো আগুনের। তোমার জরায়ু মরুভূমি, ভ্রূণ জন্মায় না আর সেখানে।
আতুর ঘরের পাশে বসে গ্রাস করো পৃথিবীর সব ভ্রূণ টকবুকে। তাই তোমাকে এত ভালোবাসি তোমাকে। কোনো পিতা যতটা ভালোবাসতে পারেনি পৃথিবীর কোনো মাকে। তুমি শূন্যতা, তুমি অসুস্থতা কোলাহলের, এক গার্বেজ ভাগাড়, এক নর্দমা ঘিনঘিনে। তুমি এক ডাস্টবিন, ছড়িয়ে আছো পৃথিবীর শরীর জুড়ে। চির ক্ষুধার্ত প্রেমিকের মতো সেই বিলয় ক্যাফের ডাস্টবিনের ভেতরে খুঁজে যাচ্ছি প্রেমের উচ্ছিষ্ট খাদ্য, আবার বেঁচে উঠতে। এই কবিতাটার নাম সার্কোফেগাস। পৃথিবী ঘুমিয়ে গেলে গভীর রাতে অস্ত্রশালার বন্দুকেরা চুপি চুপি হাসে। তাদের আবিষ্কারকদের মৃত্যু ভয়ে উল্লাসে নড়ে ওঠে ব্যারেলে ব্যারেলে। গুলিরা ক্ষুধায় বেহুশ হয়ে ভাবে একসাথে সব মানুষ মরেছিল কবে। যেমন হৃদয়ের গহীন আমাজনে দাবানলে দলে দলে বানরেরা পড়ে। তাদের সেদ্ধ মাংসের উদগ্র ঘ্রাণে পৃথিবীর সবাই ঘুমিয়েছে একসাথে। মানুষের জিহ্বায় দ্রবীভূত নুনে জেব্রারা পুড়ে সুস্বাদু মাংস হয়ে ওঠে। মানুষেরা বাঁচে শুধু অন্যের মৃত্যুতে, অথচ কেবল স্বজাতির মৃত্যু হলে ডলফিনের শবের মতো তাদের চোখে নকল কান্নার জল বরফ হয়ে জমে। ভেবে ভেবে গভীর রাতের অস্ত্রাগারে বন্দুকেরা হায়নার মতো খিলখিল করে হাসে। প্রতিধ্বনিত হয় তা ব্যারেলে ব্যারেলে, আর গুলির ঝংকারে যক্ষায় মহাকাল কাশে। গুলিবুদ্ধ সৈনিক এক শকুনের ছায়াতে তার ক্ষতের রক্ত লুকায় কুয়াশার আড়ালে। যে হরিণীর মাংস সে খেয়েছে ক্ষুধাতে, যদি জ্যোৎস্না রাতে বেঁচে ওঠে তারা চাঁদের মায়াতে, আসবে কি আবার জিহ্বায় চেটে চেটে শুশ্রূষা দিতে শিকারী আহত সৈনিকের ক্ষতে? মৃত্যু ভয় শিখেছিল সে মানুষের কাছে, যে মানুষেরা চলে শুধু মৃত্যুর বেহুশে। সেই মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে আবার সে আসবে কি কখনো তার পাশে? এইসব ভেবে গভীর রাতের অস্ত্রাগারে বন্দুকের প্রেতাত্মারা হাসে ব্যারেলে ব্যারেলে। মানুষের সবার মৃত্যু ভয়কে পুঁজি করে ভয় দেখাতে তারা রূপ নিল কিম্ভূত প্রেতে। অস্ত্রের প্রেতাত্মারা সবাই মিলে সেই মানুষ প্রেতকে ভয় দেখায় একা পেয়ে। মানুষ ন্যাংটা তার পোশাকের নিচে, আর গুলি খুঁজে বেড়ায় তার আবিষ্কারককে। তাদের বুলেট প্রুফ জ্যাকেটের তলে ন্যাংটো শরীর দেখে গুলি হো হো করে হাসে। মরেছে যারা সেই সব পশুদের নিয়ে, হাওয়ার কফিনে তাদের সব ঢেকে রেখে অস্ত্ররা সব কুচকাওয়াজ করে করে বনভোজনে যাই অমিত হৃদয় আমাজনে। হায় মানুষেরা এখনো বিশ্বাস করে মৃত্যুদূতকে স্বীকার করা যাবে বন্দুকের গুলিতে, আর অনেক অনেক মৃত্যুর বিনিময়ে তারা সব ঈশ্বর হবে অমিত রক্তের সরোবরে। অস্ত্র কারখানাটা সেই সরোবরের নিচে, বন্দুকেরা যার শ্রমিকের রক্তের ঘ্রাণ পেয়ে ব্যারেলে ব্যারেলে পা মিলিয়ে মিলিয়ে তারা উল্লাসে নাচে তুমুল বিলয়ের ব্যালে। রণতরীর ধাতু রাক্ষসে ধাতব পিয়ানোতে মৃত্যুদূত বাজায় মহাশ্মশানের সুরে সুরে। চিতারা সব রিডে জলে নেভে জ্বলে যাবে নিভে যাবে যতদিন আছে। সাদা রিড যেখানে চিতা জ্বলে ওঠে, কালো সেই রিড যেখানে চিতা নিভে গেছে। অস্ত্রগারের এই ভুতুড়ে অন্ধকারে চিতারা জলে অসূর্য জন্মা পোড়ো ভুলের ত্রেজে। প্রেমের গিটার চেয়েছিল একা দাঁড়াতে অস্ত্রাগারে জেগে থাকা সব বন্দুকের বিপরীতে। এখন সে বারবার শুধু যায় ক্ষুধায় বেজে, শ্রমিকের বিষণ্ণতা কাটায় আশাহীনতার রাতে। মনে হয় সবাই আছে এখানে আশেপাশে, আসলে কেউ নেই আর কারো ধারে কাছে। না থাকাই সেই স্মৃতির হিম অস্ত্রাগারে, অস্ত্রের হাসি ছাড়া কিছুই নেই এই সার্কোফেগাসে।
হ্যাঁ, এই কবিতাটার নাম আমরা একদিন, ওই শেষ কবিতা। আমরা একদিন ঠিকই এই শহর ছেড়ে বেরিয়ে পড়ব, পুরনো গ্রামগুলোর কাছে ফিরব না, যাব পৃথিবীর কাছে, যেখানে এক মেষ তার বাটে দুধের নহর নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের পিপাসার গভীরতায় তাকে ঠিকই চিনে নেব। হাওয়া কতটা কমে গেলে টের পাবো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গাছের সাথে ছায়ার কত দূরত্ব হলে ছায়াকে সেভাবে অন্য কেউ। আমরা একদিন ঠিকই আবার নিঃশ্বাস নেব, ছায়াকে আবার ঠিকই ফেরাবো গাছের শিকড়ে। আমরা একদিন ঠিকই ধ্বংসস্তূপ শহরের ধুলো দিয়ে বানাবো পাখি। তার আগে আমাদের বের হতে দাও এই নিষ্ঠুর খাঁচা থেকে। খাঁচা ভাঙতে যে ধারালো অস্ত্রের চেয়ে প্রেমকে বেশি লাগে। খাঁচা ভাঙতে যে ধারালো অস্ত্রের চেয়ে প্রেমকে বেশি লাগে। আমরা একদিন ঠিকই বরফ জমা দেয়ালের পেটে ছুরি বসিয়ে প্রেমের জমাটা বাঁধা রক্তকে দেখাবো ভোর অনন্ত সমুদ্রের। যে যেমন, আমরা কি সবাই তার বিপরীত নই এখন? আয়নার ভেতরের জনের প্রতিবিম্বই যেন আয়নার বাইরের জন। আমরা একদিন ঠিকই বেরিয়ে পড়বো এইসব আয়না মহল ছেড়ে। আয়নার সামনের জনের কাছে নয়, যাব আয়না নেই এমন কোনো শূন্যতাই, মেষের মতো যেখানে দাঁড়িয়ে থাকা আমাদের না থাকা, যেখানে দাঁড়িয়ে আমাদের না থাকা। পিপাসায় ঠিকই তাকে চিনে নেব। বন্দরে বন্দরে থমকে থাকা জাহাজের শ্রান্তির ভেতর মৃত্যুর ইশারা নেই কোনো। আছে শুধু পালিয়ে যাওয়ার গোপন সব পথ, মাছিদের ডানার জন্য যে পথ শ্রেয়। আমরা একদিন ঠিকই সেই সরাইখানার মাঠ থেকে মাছির মতো নিজেদেরকে পারবো তাড়াতে। ফিরবো না আর কোনো পৌরাণিক সমুদ্রে, বরং যাব অদ্ভুত এক জাহাজের পেটে। যেতে যেতে টের পাবো আমি সেই সমুদ্র, এতদিন সূর্য লুকিয়েছিল যার হৃদয়ে। আমি শেষ একটা কবিতা পড়ে বিদায় নিব আজকের মতো। এই কবিতাটার নাম ভয়ঙ্কর। এই কবিতাটার নাম হাইড্রোজেন বোমা। আমি বলুন, হ্যাঁ, অরফিউস মাফিয়া এখন পড়তে ইচ্ছা করছে না। সব পড়ে ফেললে তাহলে সবাই বই থেকে কি পড়বে? মগজে কারফিউ নিষেধ বেরোনেও, ভাবতে ভাবে একা রাস্তা পেরোলে। কবিতাটার নাম হাইড্রোজেন বোমা। আমার যন্ত্রণা দিয়ে এমন হাইড্রোজেন বোমা বানাবো যা দিয়ে তোমাদের বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে মুহূর্তে। এই জন্য আমাকে আবার দোষারোপ করো না। তোমাদের স্কুল থেকে শিখেছি আমি এসব ফাঁক বানাতে, যা দিয়ে তোমাদের মুহূর্তে ঝুলিয়ে দেওয়া যাবে পরপরের শূন্যে। পাহাড় ছাড়া করার প্রতিশোধ নিতে ঈগলেরা আমাকে এই কাজে সাহায্য করবে। পর্বতের ধারে গাড়িটা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভেতরে সেই সুদর্শন মায়াবী প্রেম দেবতা। ফোন দিয়ে আসছি তাকে খুন করার, যা শিখেছি তোমাদের এইসব তীর্থ থেকে। তারপর তোমাদের সামনে পরিবেশন করতে সুস্বাদু মশলায় রাঁধবো তাকে উনুনে। সুঘ্রাণে মাতাল হয়ে তোমরা পাগলের মতো খাবে, আর শেষে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মরবে যতটা কষ্টে মানুষ মরতে পারে। আর সেই মাংস ফুরিয়ে গেলে প্রেমহীনতা তোমাদের দেবে কবর। আর এই দারুণ বিদ্যাটা শিখেছি রাষ্ট্রের কাছ থেকে। আহ রাষ্ট্র, সেই নিঃসঙ্গ মানুষের আরো নিঃসঙ্গ কবর। তোমরা কি জানো প্রেম সেই মরক ভেড়া, যার লোম ও মাংসের সাথে ছাড়া তোমাদের আর কোনোই সম্পর্ক নেই। যা আছে সেটা লোভের। সবসময় মনে হয় প্রেমের কবি ও গায়কেরা ভেড়া পালকের মতো, যারা অজস্র ভেড়াকে চড়িয়ে নিয়ে যায় পাহাড়ি উপত্যকার একদম শেষ ধারে। এরপর শূন্যতায় আরো সুস্বাদু ঘাস আছে এমন লোভ দেখিয়ে তাদেরকে বাধ্য করে নিচে ঝাঁপ দিতে। নিচে পড়ে থাকা পালে পালে ভেড়া, যাদের শরীর ফুঁড়ে ফুটে পালে পালে সূর্যমুখী। তারপর তারা সূর্যের দিকে কুর্নিশ জানিয়ে ঘুমিয়ে পড়ে অন্ধকারের হিম খোয়াড়ে। আমি আমার যন্ত্রণার সমস্ত মুহূর্তকে জড়ো করে বানাবো গ্যাস চেম্বার, যা শিখেছি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে। ভর্তি হওয়া কষ্ট আছে। এই উচ্চশিক্ষার জন্য নিশ্চয়ই আমাকে অপরাধী করতে পারো না। তোমাদের তো জন্মই হয়েছে গ্যাস চেম্বারে ধুঁকো থেকে মরার জন্য। তোমরা বলো, আমি কি ভুল বলছি কোনো? পৃথিবীর প্রসূতি সদনে এখন বন্দুক ছাড়া আর কোনো ছেলে শিশুর জন্ম হয় না, শেকল ছাড়া জন্মায় না আর কোনো কন্যা সন্তান। এমনকি তোমরা যে বৃহন্নলা শিশুটির জন্মের কথা ভাবো, ওটা একটা ক্ষেপণাস্ত্র ছাড়া আর কিছুই নয় ধ্বংসের ক্লিপ প্রজননে। জানি তোমরা একদিন আমাকে এত দারুণ দারুণ সব মৃত্যু ফাঁদ আবিষ্কারের জন্য বড় সড়ো কোনো বীর বা অবতার ভাববে, পুজো করবে আমাকে দেবদূত ভেবে। পরিবার নামক যে খোয়াড়ে তোমরা থাকো, তার পুরোহিত এমন দেবদূতের কথাই বলেছিল তোমাদের,
যার চোখের ইশারায় সবুজ বনভূমি হয়ে যায় মরুভূমি, মরুভূমিকে তার ডানার নিচে লুকোই জরা, আর পৃথিবীতে নেমে আসে রূপবতী খরা। তৃষ্ণায় মৃত হরিণেরা পড়ে থাকে জ্যোৎস্নায়, নক্ষত্রের আলো তার ধমনীতে মুখ নামিয়ে তাদের অনন্ত আলোর পিপাসা মেটায়। তোমরা কি জানো, তোমরা কি জানো না মানব সভ্যতা এমনই শিখিয়েছে? চুমুর চেয়ে বন্দুকের গুলিকে হতে হবে ক্ষিপ্র, আর গুলিতেই বধ করতে হবে তোমার শয্যা সঙ্গিনীকে। জীবন নিয়ে যে পীড়িত, ঘুমের ভিতর তার মৃত্যুই কি শুধু পারে না দুঃস্বপ্ন থেকে তাকে দূরে নিয়ে যেতে? পৃথিবীর যত পাখি আছে তাদের আমি ঘৃণা করি, কারণ হৃদয় আছে বলে এখনও তারা যুদ্ধ বিমানের চেয়ে স্বয়ংক্রিয়। তাই তোমাদের সারি সারি লাশ থেকে অবশ্যই কেটে নিতে হবে হৃৎপিণ্ড, আর তা প্রতিস্থাপন করতে হবে সমস্ত বোমারি বিমানের বুকে। তারপর তারা এমন হৃদয়বান হবে, পৃথিবীর যে কোনো উপত্যকায় জীবনজারিত দুঃখী মানুষদের নিঃশেষ করবে লহমায়। ওরা ছাড়া পাখিদের যে নেই তেমন আর কোনো ক্ষমতা। আমাকে কোনো মহিয়ান কোনো বীর মনে হচ্ছে, আলেকজান্ডার, চেঙ্গিস, অথবা হিটলার, অথবা সময়ের যত রাষ্ট্রনায়ক বা নায়িকা। আমাকে কি পর্যাপ্ত মনে হচ্ছে তোমাদের অপর্যাপ্ত জীবনকালে? এসো, আমি পৃথিবীর সবচেয়ে সফল দেবতা, পুজো করো আমাকে। পৃথিবীর সব গোলাপের রং নিংড়ে তোমাদের দেহ থেকে সব রক্তে নৈবেদ্য দাও আমার তীর্থে। এই বন্দুক লিঙ্গে উপনীত হয়ে শয়তান উপাসকেরা, তোমাদের মুক্তির আর কোনো পথ নেই আমাকে পূজা করা ছাড়া। সমস্ত ময়ূরের মৃত্যু ছাড়া আর সম্ভাবনা নেই কোনো রংধনুর। সমস্ত খরগোশের ছানার মাংস ছাড়া আর কোনো উপায় নেই আমার ক্ষুধা মেটানোর। শয়তানের লেজের মতো শহরগুলো আয়োজন করো আমার অভ্যর্থনার। তোমাদের মুক্তির আর কোনো উপায় নেই আমার যন্ত্রণাজাত হাইড্রোজেন বোমা ছাড়া। এবং তোমরা খুব ভালো মতোই জানি আমি কতটা ভালোবাসি তোমাদের পা লেহন করার। জানি সে কাজের জন্য তোমরা সব দারুণ মৃত ব্যক্তি। তোমাদের কুমারীদের বলি দাও সেই শহরের প্রবেশদ্বারে, আর সঞ্চিত সব ধন জড়ো করে করো বহুজাতির লোভে আমার বহুজাতিক ব্যাংকে। আচ্ছা, বেঁচে থেকে কি হচ্ছে তোমাদের? আমার বংশধর এইসব রাজারানীর বিষ্ঠান নর্দমা পরিষ্কার করা ছাড়া কি তোমাদের আছে? ওই আবর্জনা খেয়ে বেঁচে থাকা ছাড়া? আমাকে যতখানি শয়তান ভাবছো, তারা কি তার থেকে উত্তম? যাদের ভোটের লাইনে দাঁড়িয়ে নির্বাচিত চাচ্ছ ভারসাম্যকারী ঈশ্বর। বনের স্মৃতিহীন চিড়িয়াখানাদের পশুদের পালার চেয়ে তাদের প্রতি প্রেমের সবচেয়ে ভালো উপায় হত্যা করে তাদের মুক্তি দেয়া। কি গান গাও তোমরা? শুনতে পাচ্ছি আমি তোমাদের গায়ককে, হয়তো ধরো তার নাম বব মার্লে। তার বুকের উপর পা দিয়ে চেষ্টা করছি তার হৃদযন্ত্র থামাতে। সে চেষ্টা করছে নিঃশ্বাস নেওয়ার, আর সেটাকেই তোমরা বলছো গান। হায় হতভাগ্যের দল, ওটা গান হবে কেন? এটা তার বেঁচে থাকার নিঃশ্বাস। বলছে আমি আর গাইবো না গান, আমি আর গাইবো না গান, যদি আমাকে এই যাত্রায় ছেড়ে দাও ভালোবাসায়। ওয়ান লাভ। নিঃসঙ্গতার মারিজোয়ানের ক্ষেতগুলো পুড়িয়ে দেবো আমার নিঃসঙ্গতায়। পপি ফুলের ক্ষেতগুলো অ্যাসিড ঢেলে ঝলসে দেবো স্বপ্নহীনতার জ্বরে। হা 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 হা, স্বপ্নহীনের দল। এসবের বিভ্রমে তোমরা যা দেখো, ওটা সেই তুমি যাকে তোমরা এতদিন এড়িয়ে চলেছ। প্রচণ্ড বিষ ছাড়া আর কোনো মাদক থাকবে না পৃথিবীতে, শেকল ছাড়া আর কোনো অলংকার থাকবে না কোনো নারীদের দেহে। আর এসব শিখেছি আমি তোমাদের এই পৃথিবীর কাছে। নিশ্চয় আমাকে কোনো ভিনগ্রহী এলিয়েন ভাবতে পারো না, যেহেতু আমি নিশ্চিত 1981 জুনের বর্ষার সন্ধ্যায় এক মানবীর থেকে আমার জন্ম হয়েছিল। আর এসব শিখেছি আমি তোমাদের পৃথিবীতে, তোমাদের কাছে, তোমাদেরই কাছে। শিখেছি যে কোনোভাবে উজ্জ্বল করতে হবে পৃথিবীর মুখ, যে কোনো মূল্যে সফল হতে হবে পৃথিবীর যে কোনো কারোর চেয়ে। স্বর্গের সব পরীদের সাথে আমার প্রায় দেখা হয় ক্যাসিনোতে। দৈব মুদ্রায় খুব সস্তায় তাদের পাওয়া যায় বিছানায়। এমনভাবে নিজেদের ঢেলে দেয় যতটা ঢেলে দেওয়ার ক্ষমতা তাদের নেই। তবু তারা তাদের দেহ থেকে কামনার গুপ্ত ফুল ছিঁড়ে দিতে দিতে সাধ্যের অতীত পীড়াপিড়িতে দেহ থেকে টেনে বের করে আনে তাদের হৃৎপিণ্ড। আমি সেই হৃৎপিণ্ডের ফুলের সৌরভ খাই সারা রাত, যতক্ষণ না উসুল হয় দৈব মুদ্রার পাই টু পাই। দেখো, আমি সবচেয়ে শক্তিমান। আমার কাছে থাকা হাইড্রোজেন বোমার ভয়ে যার কাছে যা নেই তাই আমাকে দেওয়ার চেষ্টা করে, এবং চেষ্টা করতে করতে মরে আত্মহত্যার দায়ে। আর তোমরা আমার বিচারও করতে পারো না কোনো আদালতে, কেননা আত্মহত্যার জন্য আত্মর অভিমান ছাড়া আর কাউকে তো অপরাধী করার কোনো উপায় নেই তোমাদের আইনের গ্রন্থে। আমি জেনেছি এই দারুণ উপায়, সেই আইন গ্রন্থ ভালো মতো পড়েই। এসো, আমার কাছে সফলতার তেজে বানানো খোয়ার দেখে যাও বিরাট বিরাট মৃত সমুদ্র সাপ পালার অ্যাকুরিয়াম। আর দেখো যুদ্ধে মৃতদের কঙ্কালের সারি সারি খাঁচা এবং অন্য জীবজন্তুদের জন্য বানানো চিড়িয়াখানা। এসো, ঘুরে দেখো আর ভাবো আমি কি দারুণ প্রাণপ্রেমিক। এত সব মৃত পশুদের কি সুন্দরভাবে লালন পালন করি। এসো আমার এই বিরাট ভোগের প্রাসাদে, ভয় পেও না, তোমাদের উদ্ধারের জন্য আমি এসব করেছি। শান্তি নামধারী সব সাদা শকুনের মমিতে বানিয়েছি কি মনোরম মমির জাদুঘর, আর তাদের পরিচর্যার জন্য কুমিরকে রূপান্তরিত করেছে জাদুঘরের প্রহরী।
ভয় পেও না মানব শিশুরা, আমি অতটা খারাপ নই যেভাবে সবাই বলে। আমি এসব তো তোমাদের পূর্বপুরুষের কাছেই শিখেছি। এসে নিয়ে যাব প্রাসাদের সবচেয়ে গোপন ঘরে, আর যদি ভয় না পাও সেই শর্তে দেখাবো সব। দেখো, ওখানে সবচেয়ে দামি শেকলে বেঁধে রেখেছি একজনকে। আরে বিস্মিত কেন তোমরা? তাকে কি একদম আমার মতোই দেখাচ্ছে? আমার মতোই তার চোখ, মুখ আর হাসি? হুবহু আমারই যমজ বা নকল মনে হচ্ছে তাকে? অথবা শান্ত আমারও চেয়ে? কি ভয় পাচ্ছ তোমরা? কেননা তোমরা জানো 1981 জুনের বর্ষার সন্ধ্যায় আমার সাথে কোনো যমজের জন্ম হয়নি। কি ভাবছো তাহলে? কে সে? চিনতে পারছো না? চিনতে পারছো না? মনে কি পড়ছে না শকুনের দল? মনে পড়ছে না? আগুনের শিখা চুরি করে তোমাদের দিয়েছিল বলে ঘন কালো আধারে ক্ষুধার তীক্ষ্ণ চন্তুতে তোমরা কিভাবে ঠুকরে ছিলে প্রমিথিউসের পাজরে। তো বিদায় নিই, ধন্যবাদ সবাইকে। মেলায় আসবো, আমি প্রথম দিনই আসার চেষ্টা করব। এই কবিতার নাম ব্যর্থ মানুষ। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। তোমার থেকে দূরে যাওয়া হলো না এখনো, কাউকে খুন করা হলো না, এমনকি নিজেকেও। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ, এতই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। আঙুলের স্পর্শে সমুদ্রকে করি মরুভূমি। সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরা ইঁদুর। শ্বশ্রূষায় গিয়ে নার্সদের বানালাম রোগী। অনেক চেষ্টা করেও হতে পারেনি উঁচু বিল্ডিং। আমি এতই ব্যর্থ যে হতে পারেনি কোনো ব্যাংকের গেটে বাঁধা কুকুর। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। রাস্তার ঝাড়ুদার ঝাড়ু দিয়ে ফেলে দিল নর্দমায়। তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুব দিল মরণ গঙ্গায়। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ, তাই পাতার পোশাকের চেয়ে শেকল তোমার প্রিয়। আমি প্রচন্ড ব্যর্থ পাখি, ডানা খুলে রেখে উঠতে চেয়েছি তোমাদের সাথে। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ, কেননা নিজেকে বানানোর জন্য, বোকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। গিটার বেচে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে। গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে, যেমন গ্রীষ্মে লবণ শুকিয়ে যায় মাটির আড়ালে। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। রানীর তেল মাখানো শরীরে হতে পারিনি বানর। অঙ্কও মেলেনি, পড়ে আছে দুরূহ অঙ্কের ভুল কবরে। তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লুকোতে, বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাগছিল। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। সমুদ্র সারস দেখে বলতে পারিনি আহ কি সুস্বাদু মাংস। হিমালয়ের গ্লেসিয়ারের দিকে তাকাতে পারিনি অগ্নি দৃষ্টিতে। আমাকে এবার নিশ্চয়ই ভেসে যেতে হবে এই অপরাধে। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। শেয়ার বাজারে নেই আমার আত্মার কোনো শেয়ার। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ, এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতক। ভ্যানগগের খুনি পিস্তলের সাথেও হলো না আত্মবন্ধুত্ব। আমি ব্যর্থ ব্যর্থ প্রচন্ড ব্যর্থ মানুষ, এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার। ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো আমাকে মেরে ফেলতে, চেষ্টা করো মেরে ফেলতে আমাকে, তুমি চলে যাওয়ার পরে সেই ছুরি দিয়ে শৈলবিদের মতো বাঁচিয়ে তুলে নিজেকে। আর এই আকাঙ্ক্ষায় চূড়ান্ত ব্যর্থ করে আমাকে। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ। একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে টুকরো টুকরো করে তুলে দেবো তোমাদের রাতের খাবারের টেবিলে। তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি দারুণ স্বাদ। আর আমি টের পাবো এক প্রচন্ড ব্যর্থ মানুষ কারো পাকস্থলীর জারক রসে কিভাবে নিঃশেষ হয়ে যায়। কত বাজে? কামরুল, অনেক অনুরোধ করছো, তোমার এটা পড়ে আমি বিদায় নিব। এই কবিতাটার নাম রক্ত হ্রদের তীরে আলোর রেস্তোরাঁ।
নক্ষত্রের ভেতর ওই শুয়োরের আস্তাবল, আলো যাদের দেহে অলঙ্কার, ঠিক যেন সেকলও বেঁধে রাখা মেয়ে মানুষ কারাগারে কারাগারে। কিছু পর্ন তারকা তাদের হাই হিল আর ওয়েবক্যামের উপর উবু হয়ে কুলক্ষণে বজ্রের মতো জলে আর নেভে অন্ধকার ঘরে ঘরে। সময়ের সময় হলে তার জিহ্বার ব্লেডে কেটে নিয়ে যাবে মাংস, আর গভীর স্বপ্ন শেষে অন্য সমুদ্রে ঘুম থেকে জেগে উঠবে ঢেউ হয়ে। যার স্মৃতিতে ভোর নেই, শুধু উষা কেটেছে কিরণের ছুরিতে, তার অনন্ত ঋতুর ছত্রাক ভরা মাখন আর রুটি ডাইনিং টেবিলে। শরীরের ভেতর ক্ষুধার্ত সুরের ঘুৎঘুৎ শোনা যায়। ভেজা পিয়ানোতে শ্যাওলা জমে পড়ে আছে চৌবাচ্চায়, তার রিডে রিডে স্যাঁতস্যাঁতে সুরে শ্যাওলা হয়ে জমে যায় সময়। গতকাল রাতে নক্ষত্রের ভিতর সেই সব শুয়োরদের উড়ে যেতে দেখলাম, যাদের পা শুয়োরের মতো হলেও মুখ মানুষের। এক হিরো মোড়া মার্সিডিজ যেন পরমাত্মা প্রেরিত কফিন যান, মেরিন ড্রাইভের তুষারবৃত্ত পিচ্ছিল শরীর থেকে আকাশে উড়ে যাচ্ছে হিমায়িত ফসিলে। এই কবিতা পড়ার আগে নিশ্চিত হতে হবে তুমি জীবিত কিনা। মৃত হলে এই কবিতাকে মনে হবে অমর, ঘাসের ভিতর ফুলে ওঠা পেটের মতো এক কবর। পতঙ্গরা ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিয়েছে যার ভেতরে, তাদের চোখে আর আলোর জ্যোতিতে এক অদ্ভুত স্বর্গ রেস্তোরাঁর স্বপ্ন। যেমন পন্তারকাদের দেহের ভেতর ডলারের ইশারায় ভুনেরা যুদ্ধে মেতে সব হয়ে শেষে রক্তের সুপে নিজেদের খেয়ে ঘুমিয়ে পড়ে তাদের অনন্ত নিদ্রাহীন কফিনের অন্ধকারে। এই জায়গাকে পৃথিবী নাম দিয়েছে আলোর রেস্তোরাঁ। জ্ঞানী শুয়োরেরা যার দেখভাল করে, গভীর রাতে যারা পরম সত্তার কাছে তুলে দেয় লভ্যাংশের ডলার। বাকি ডলারে তারা ড্রাকুলার মতো উড়ে বেড়ায় নরক নগরীর পিচ্ছিল ঘুটঘুটে অন্ধকারে। যে নক্ষত্র থেকে পালিয়ে আসা কিছু শুয়োর মৃত পনস্টারদের হাই হিল চুরি করে তাদের লেটেক্সের অন্তর্বাস পরে লাস্যময়ী নারীদের রূপে উদীয়মান শুয়োর শিকারে বেরিয়েছে। নক্ষত্ররা হেডলাইটের মতো তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, যেমন নিঃসঙ্গ ডাইনিকে তার হৃদয়হীনতার দোষ পুষিয়ে দেয় স্বয়ংক্রিয় ডিল্ডো। এবং শুয়োরগুলো নক্ষত্রের আয়নায়িত শাস্তে থাকে সেক্স ডল। আত্মরতি আত্মমৈথুন ছাড়াও ছুটন্ত ধূমকেতু জন্মানোর আর কোনো গতি নেই তাদের। আস্তাবলে পড়ে মরার চেয়ে আলোর রেস্তোরাঁ যাবার ডলার জোগাতে তারা মেনে নিয়েছে, এমনকি অকালে মরে আকালের ড্রাকুলা হয়ে ওঠার শর্তে। যে কোনো পশু হয়ে উঠতে তারা রাজি, কামনার দীর্ঘ গলা জিরাফ অথবা বোঝার ভারে মুখ থুবড়ে পড়া খচ্চর। শুয়োর তো তারা আগেই হয়েছে, যাদের হৃদয় থেকে বেথুভেনের সবের মতো ভেসে আছে হৃদস্পন্দন, ঘোতঘোত 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 ঘোতঘোত। নক্ষত্র থেকে নেমে আসে শুয়োর মানুষের সব বিধৈত মহাখোয়াড়ে, শেকলে বাঁধা কফিন যান এবং অতিকায়ী জন্তুর বিষ্ঠার মতো তাদের ঘিরু। নক্ষত্র থেকে নেমে আসা সেই সব শুয়োরেরা আলোর এই মৃত রেস্তোরাঁয় তাদের দারুণ রাত্রিভোজ সেরে ফিরে যাবে আস্তাবলে, যাদের স্মৃতির ভিতর কোনো অন্ধকার নেই, তাদের স্বপ্নের ভিতর কোনো আলো নেই। না থাকা শূন্যতার মতো আরো অগাধ শূন্যতা ঘেটে ফিরে যাবে তারা আকাশে। তাদের দেহের গন্ধ থেকে সরে যেতে স্ফীত হচ্ছে মহাশূন্য, যেন আলোর রেস্তোরাঁর ইঁদুর সংক্রমিত করতে চাই ঐশী প্লেগ। শুয়োরের দেহ যেন সেকলে বেঁধে রাখা মেয়ে মানুষ, তাদের দেহের উৎকট গন্ধ থেকে সরে যেতে বিন্দু থেকে আকালের অন্ত সিন্ধুর দিকে স্ফীত হচ্ছে মহাশূন্য। আস্তাবলের শুয়োরেরাও, শুয়োরের ভ্রূণ তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনন্ত। এই কবিতাটার নাম নরক সরণী। এখান থেকে বেরিয়ে টানা পড়তেছি বলে এখান থেকে বেরিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো পথ আছে। আমি কিন্তু না বুঝে কথা বলবেন না, মেয়ে মানুষ ওরা এইসব কোনো কথাবার্তা বলিনি। মাঝখান থেকে একটা কথা বলে খুব একদম বিজয় চেঙ্গিস খানের মতো আলেকজান্ডারের মতো এরকম তলবারি উঠায় নাচান না। এখানে কাউকে কোনো করে বলা হয়নি, এখানে সবাইকে বলা হয়েছে। মাঝখান থেকে আন্দাজে কথা বলবেন না, আন্দাজে কথা বলে অর্থ এদিক ওদিক করবেন না। ইউরেকা বলে চিৎকার পাইছি পাইছি পাইছি, মেয়েদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাইছি, এরকম না ভাইয়া। আমি কাউকে মেয়ে ছেলে কোনো হিসাবে কখনো ট্রিট করি না, আমি ট্রিট করি মানুষ হিসাবে না, প্রাণ হিসাবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো পথ আছে। আনন্দের দোলনারা কফিন হয়ে পরিহাস করে যেখানে। যুদ্ধ মৃতের রক্ত নর্তকীর বেশে নাচে গধূলি ক্যাবারে বারে। প্রজাপতির অ্যাপ্রনে নাচটা ঘুরে জ্যোৎস্নার হাসপাতালে।
এখান থেকে তোমাকে লুটে নেবার নিশ্চয় কোনো ডাকাত আছে। সিরিয়াল কিলার জানে ছুরির নিঃশ্বাসে রানীরা কিভাবে বাঁচে। প্রেমের কফিন কাঁধে নিয়ে পৃথিবীর সব পথ গেছে আদালতে। বিচারক অক্টোপাস সেখানে পেঁচিয়ে নাকাল হয় নিজের সুরে। তোমাকে আমি শুরু থেকেই ডাকি কারাগার নামে। তোমার খাঁচার সামনে হই কুকুর, নেকড়েরা তাড়ালে। অপারেশন থিয়েটারে চে গুয়েভারার মৌচাক হৃৎপিণ্ডে অচেতন ঈগল ডানা পেয়ে উড়ে যায় আকাশ অনন্তে। মুখোশের দোকানের ভিড়ে নিশ্চয়ই কোনো ডানার দোকান আছে। তরমুজ কাটা ছুরিতে আকাশ কেটে সেটে দেয়া হলে বিলবোর্ডে শহরের গিজগিজে মহাশ্মশান প্লাস্টিকের হরিণীর সবে সবে সরাইখানার অন্ধকারে চোখ ঠোকরায় প্রাগৈতিহাসিক ইঁদুরে। পারফিউমের দোকানে কাজ করে যে দুর্গন্ধি ছেলে, গোল্ডফিশের চোখে নিশ্চয় তার ছুটির দিন খোলা আছে। উপরের ঘরে চিতাবাঘের দোরাকাটা সেই কামুক রমণী, গোলাপের বিছানায় বৃশ্চিকের সাথে শুয়ে জন্মায় নরক সরণী। সরোয়ার মাসুম ভাই, আপনাকে কলিজা পোড়াইছে বলে আপনি টের পাইছেন যে আপনার একটা কলিজা আছে, তো আপনি তাকে ধন্যবাদ দেন যে আপনাকে কলিজা পোড়াইছে। কলিজা না পড়লে আপনি কিন্তু বুঝতেন না যে আপনার কলিজা আছে। ওই আপনি যে মেয়ে আপনার কলিজা পড়েছে তাকে ধন্যবাদ দিবেন, আমার দেখা হলে বলবেন যে রিপন ভাই তোমাকে ধন্যবাদ দিতে বলেছে, কারণ সে কলিজা পড়েছে বলে আপনি টের পাইছেন যে আপনার কলিজা আছে, না হলে টের পাইতেন না যে কলিজা আছে। ভালোবাসা মানে ছেড়ে দেয়া, ভালোবাসা মানে জমি দখল করা নয়। ভালোবাসা মানে দুজন দুজনকে স্বাধীন করা। ভালোবাসা মানে কেউ কাউকে আটকে দেয়া নয়। আজকে গান হবে না, খালি খালি অনুরোধ করে লাভ নেই। আজকে আমি গান গাবো না, আমি গান গাইছি অনেক। গান নরক সরণী ওয়াও না, এটা তো বোধহয় গানও করছিলাম, ভুলে গেছি আমি। খুব সাধারণ মেয়ে ছিলে তুমি, কবিতাটার নাম সংবাদ পাঠিকা। খুব সাধারণ মেয়ে ছিলে তুমি, পড়তাম একই স্কুলে। এমন মলিন পোশাকে আড়াল করে রাখতে নিজেকে, বুনো ফুল যেমন আড়ালে থাকে সবার চোখ থেকে। তারপর যুদ্ধ, মহামারী, বিমানে বিমানে লাশ, পৃথিবী সফলদের কসাইখানা এক। দোকানে ঝুলে থাকা চামড়া ছড়ানো শিশুর লাশ, ফ্যাশন হাউসে শুধু কাফনের কাপড়ে ক্যাটওয়াক। জানতাম না চলে গেছে শুধু বিদেশে যুদ্ধ বিমানে করে, যেখানে লাশের গন্ধ সরাই ক্রুশবিদ্ধ পারফিউমের পুতলে। দেশ ভালোবেসে নয়, সুযোগের অভাবে রয়ে গেছি এদেশে। যুদ্ধে সব ধ্বংস হলেও কি বিস্ময়কর ভাবে বেঁচে গেছে লোমশ টেলিভিশনটা আমাদের ছাদহীন নক্ষত্রের ঘরে। যারা স্কুলে বানর থেকে মানুষে উত্তীর্ণ হতে পড়তাম একসাথে, এখন অফিস ঘরের চেয়ারে বাঁধা বানর, না নড়া না চড়া রুটিনে। আমাদের যে দেবতা ছিল প্রার্থনাশালার উঁচু মূর্তির খুলির ভেতরে, নরখাদকদের দেশে নির্বাসিত হয়ে সেখানে এখন সে বিরাট ডিজে। মরা বিড়ালের হাড় চিবোতে চিবোতে দেখছিলাম টেলিভিশন। টিভি দেখা ছাড়া পৃথিবীতে আমাদের আর কিছুই যে দেখার নেই। হঠাৎ তোমাকে দেখতে পেলাম এক বিদেশি নিউজ চ্যানেলে। সব হারানোর দুঃখ মুছে গেল, নিভে গেল চোখে নিমিষে। এই তো আমাদের স্কুলের সাধারণ সেই মেয়ে। কি ভয়ঙ্কর সুন্দর লাগছিল যে তোমাকে, যখন পড়ছিলে শিশুদের মৃত্যু সংবাদ একে একে। তোমার ঠোঁটের লিপস্টিকের লাল বেড়ে গেল রক্তে রক্তে। নরখাদকের দেশে এত সুন্দর হয়ে গেছো তুমি, যেন আবার বেঁচে উঠলাম বিভৎস মৃত্যুপুরী থেকে। মৃত্যু, গণহত্যা, শেয়ার ধসের সংবাদ পড়ার সময় কি বিভৎস সুন্দর হয়ে ওঠো বলেছে কি তোমার টিভির মালিকে? এত সাধারণ মেয়ে ছিলে, আজ টেলিভিশনের ভিতর ঢুকে গিয়ে তোমার সহপাঠীদের মুখ কি উজ্জ্বল করলে আমরা যারা এই পাশে। তোমার বুনো ফুলের রূপের খোঁজে তোমার স্বামীর মাংসের দোকানে একদিন ভাড়াটে কষায় হয়ে হয়তো আমরাও চলে যাব প্রবাসে। নিজের যে সন্তানকে বাঁচাতে পড়ছো শিশুদের মৃত্যু খবর টিভিতে, ক্যামেরা ছাড়া অন্য সময় স্তন থেকে তাকে দুধ খাওয়াতে গেলে ভেসে ওঠে কি মরা শিশুদের মুখ,
যা ছড়ানো পৃথিবীর প্রান্তরে প্রান্তরে? পৃথিবীর শিশুদের রক্ত কি তোমার দুধ হয়ে যায় তোমার শিশুর মুখে? অস্ত্রের প্রভু, বলো, মৃত্যু সংবাদ পড়ার সময় সংবাদ পাঠিকা কেন এত যে আবেদনময়ী হয়ে ওঠে বুনো ফুল যেমন প্লাস্টিকে মোড়ানো ফুলের দোকানে? গণহত্যা কি পৃথিবীকে আরো কামনায় তাতিয়ে তোলে ডাইনির শীতকালে? যাদের ছিল না বাঁচার হিম্মত, তাদের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একে একে। শেষ করি না? সরি, মাঝখানে আমার উত্তেজিত অবস্থা হওয়ার জন্য। আমি হওয়া উচিত হয়নি এরকম, আমাকে আসলে তাকানো উচিত হয়নি কমেন্টের দিকে। গলা শুকায় মরবো আমি ধ্বংসস্তূপ পড়তে গিয়ে এখন। না, আজকে আর না, আর পারবো না। আচ্ছা, শেষ একটা পড়ি। এই কবিতাটার নাম বুনো জাহাজের প্রেত। মানুষের সব অর্জনকে যদি অস্বীকার করি, আমাকে কি ধাক্কা মেরে ফেলে দেবে জাহাজ থেকে? এই সামান্য অর্জনের জন্য যা বিসর্জন দিয়েছি তা বলে যদি অট্ট হাসি দেই হাওয়ার পাটাতনে, আমাকে কি ধাক্কা দিয়ে ফেলে দেবে এই মাস্তুলের অনেক নিচে? যেখানে সমুদ্র জঙ্গলের ভেতর রংধনু মাছ তার দেহে আঁকে মানুষের মনে যে পথ জেগে উঠে আবার হারিয়ে গিয়েছে। যেখানে শ্যাওলা পড়া আগ্নেয় শিলা না জ্বলে জ্বলে ভুলে গেছে আগুনের স্মৃতি। অথবা নাবিকের করটির ভেতর স্বপ্নের অপরূপ বুদবুদ এখনো বেঁচে আছে শেষ মানুষটার করুণ মৃত্যু দেখবে বলে। সমুদ্র থেকে দূরে নির্বাসনে যাওয়ার আর কোনো পথ নেই তীরের। যতদূর চলে গেছে বলে ভাবে সেখানেও শূন্যতার সাগর যায় তীরে ফুরে। সে জানে তার অপরাধের সব স্রোতের প্লাবন তাদের আবার ডোবাবে। আহ, যে পাথরের নিচে আমি চাপা পড়ে আছি তা আমার চেয়েও হালকা, কিন্তু তার নাম পাথর জেনে বিনা বাধায় তার নিচে সঁপে দিয়েছে জীবন। আহ, মানুষের জীবন হাওয়ার ধনুকের তীরের মতো হলেও ভয়ে ঘুরে গেঁথে গেছে নিজের পাজরে। আর রক্ত ঝরছে, আর সমুদ্রে মহাপ্লাবনে জাগে সে রক্তে। একটা সাদা সমুদ্র পাখি যে ঢেউয়ে নামলে, যে ঢেউ ডানা নামানো এখনই, যেন কম্পিত হৃদয় কোনো রক্তাক্ত বেহালার ডাকে নেমে এসেছে নক্ষত্র ভরা আকাশ থেকে। কি সুর শুনবে সেই মানুষের রক্ত সমুদ্রের মতো বেহালা থেকে? কোন কোন শিশুর ডুবে যাওয়া লাশের বিগত হৃদস্পন্দন? বেহালার তার থেকে বেতোফেনের আগ্নেয় হৃদয়ের ইশারাতে কি গান গাইবে সমুদ্র অতলে হাড়ের মতো পড়ে থাকা কুমারীরা? তাদের হৃদয়ের বুননের ভেতর কোন সুতো ছুঁড়ে গেছে পুরুষের কামত্ব মাংস তুত্তুর বিষ বাষ্পে? কি এমন করেছে পুরুষেরা অরণ্যকে সবুজ ক্ষুধায় পুড়ে যাওয়া শহরে রূপান্তর করা ছাড়া? মরিচিকার সমুদ্রে অতলে পড়ে থাকা কিছু জীবন্ত ডুবুরির হাড়গোড় কালান্তরের নিঃশ্বাস থেকে উঠে এসে অমাবস্যার রাতে চাঁদের আলোর খোঁজ করে। কি এমন জন্মই বা দিয়েছে নারীরা, যারা একদিন নক্ষত্রের মতো গর্ভবতী হয়েছিল আর এখন সেই গর্ভের অনর্থ ভারে কোনো পালকের নিচে সবের মতো নিজেদের রক্তিম দেহ লুকোচ্ছে। হাই মানুষের অসীম ভাগ্য, মানুষকে ত্যাগ করে চলে গেছে। এখন তারা শুধু তাদের নিজেদের কঙ্কাল নিয়ে খেলে। একজন ভাঙে আরেকজনকে, আরেকজন ভাঙে আরেকজনের, আর শেষজন অপেক্ষা করছে কখন ভাঙবে সবাই একসাথে। আর শেষে খুব হালকা কোনো হাওয়া এসে তাকে গুড়িয়ে দিয়ে শূন্যতার সমুদ্রে পরিহাসের হাওয়ায় শেষ কান্না হয়ে হারিয়ে যাবে। আমরা তেমন কোথাও আসিনি। পায়ের চক্রান্তে ভয় ভয়ে এসেছি যেখানে, এসে ভাবছি কোথায় না চলে এসেছি। আর তাতে পায়ের সে কি কৃতিত্ব? যেমন বাঘের ভয়ে কেউ মগ ডালে উঠে বসে ভাবে গাছ চড়াতে সে না কতই পারঙ্গম। সভ্য হওয়ার চাপেই আমরা এত নিঃশংস। অন্যের ফুল বাগান ধ্বংস না করলে আমাদের বাগানে ফুল ফোটে না কোনো। সেই ফুলে কার সব সাজাবো যে ইতিমধ্যে মরে ভূত হয়ে গেছে, এবং সে এমন এক অলিক গান গাচ্ছে যা শোনার মতো আর কেউ বেঁচে নেই এই লৌকিক মরুদ্যানে। সব গান থেমে গেছে সবের কণ্ঠে। হৃদয় সেই প্রাগৈতিহাসিক জন্তু যার মাংস খেয়ে আমরা তার হাড়ে বানানো বাঁশিতে ফু দিয়ে ডাকছি মহাপ্রলয়। তাকে কি প্রেম বলাই যায়?
যা আমাদের এই দেহধারী অদৃশ্যতার ঝাড়ফুঁক, জাদুমন্ত্র। এবং প্যারিসের কোনো ফ্যাশন সচেতন আধুনিকা তোমার পাজর খুলে দেখাও, আমি নিশ্চিত নই সেখানে আর হৃদয় আছে কিনা। আর যদি না থাকে তবে বাজিতে হেরে তুমি পারবে না আর কারো হতে, শুধু নিজের সবের সাথে প্রেম করা ছাড়া আর কোনো প্রেমিক নেই তোমার। দূরে কোনো জাহাজের ডাক শুনছি, আবার কোনো এক শিশুর মতো তার কণ্ঠস্বর। তোমরা কি তাকে ভবিষ্যৎ বলো অথবা আগামীকাল, যা গতকালকে হত্যা করে বিজয়ী খুনির মতো নবীন আলোর ছদ্মবেশে প্রাচীন আলোর কাঁধ লুকোচ্ছে? শেকড়ে যার পোকা তার শিখরে ঈগল বসে কিভাবে? সমস্ত সূর্যমুখী মরে গেছে, আর যা ভাবছো তাও মরে যাবে। সূর্যই যেখানে মৃত সেখানে কার মুখে কোন দিকে ঘোরে আলোর প্রেমে, ভেবে আর কি হবে? অন্ধকারে শীতল গান পচা কানে নীরবতার কাদা বাড়ানো ছাড়া। বলো, মানুষের সব অর্জনকে যদি অস্বীকার করি, আমাকে কি ধাক্কা মেরে ফেলে দেবে? তোমরা যারা মৃত আত্মার মতো হাওয়ায় ভেসে থেকে ভাবছো আছো আজও জাহাজের পাটাতলে। হা 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 হা, মানুষ, তোমাদের বিশ্বাস অবিশ্বাস্য। যেমন মৃত মানুষ অনন্তের দিকে গলে যেতে যেতে ভাবে তার এখনো একটি গাছ আর একটি বাইসন খাওয়া বাকি আছে। সব পড়ে ফেললে তো আর আপনারা কি পড়বেন? তো বিদায় নেই আজকে রাতের মতো। টুকু সব পড়তে গেলে গলা শুকায় যাবে। লাস্ট, আচ্ছা, আমারই ঝামেলা, আমি লাস্ট কতবার করি। বিদায় বসন্ত। বিদায় বসন্ত। যে কোনো দিনের মতো বেরিয়েছি সন্ধ্যার রাস্তায়। শরবত বিক্রেতার লেবুর ঘ্রাণে হাঁটছে ইতস্তত মানুষজন। হঠাৎ হাই হিল ভেঙে পায়ে ছিটকে এসে পড়ল সে। নিজেকে পরিচয় দিল প্রেসিডেন্টের মেয়ে বলল। দুঃখিত, শান্তি আসবেই পৃথিবীতে। বললাম, তার জন্যই তো বসে আছি দরজা খুলে, কিন্তু বলো তোমার মুখে রক্ত লেগে আছে কিসের? ব্যাগ থেকে সাদা পায়রার মতো রুমাল বের করে মুখ ঢেকে বলল, যাই হোক, শান্তি আসবেই পৃথিবীতে। বললাম, তোমার মুখে লেগে থাকা রক্তের কি হবে? বলল, ভুলে যাও রক্তের কথা, ভুলে যাও শিশুরা হারিয়ে গেছে কোথায়, ভুলে যাও ঘাসের নিচে কঙ্কালের ভাষা, ভুলে যাও কানে হজম না হওয়া সৈন্যের শেষ কান্না। সব ভুলতেই স্মৃতিবস্ত্রের মতো হেঁটে গেলাম তাকে ফেলে। ডাইনির প্রাসাদ পেছনে রেখে হেঁটে যায় আগুয়ান যুবরাজে। হঠাৎ পাশ দিয়ে দ্রুতগতিতে একটা গাড়ি গেল চলে। জোরে ব্রেক কষে থেমে ফিরে আসছে আমার দিকে। আমি যত দ্রুত যাই সেও আসে আরো দ্রুত গতিতে। আর পথে চাপা দিল সে কয়েকজন পথচারীকে। গোলাপ বেচা বাদামি কিশোরী ছিল তার ভেতরে, অথচ বিস্ময়করভাবে কোনো ড্রাইভার ছিল না গাড়িতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চাপা পড়ে কাতরানোদের দিকে মুখ বাড়িয়ে ডিজেলের বদলে গাড়ি চুমুকে খায় রক্তের নহরে। রক্ত মদে মাতাল হয়ে শেষে চৌরাস্তের মনুমেন্টে ধাক্কা গিয়ে ফেটে গেল চাকা বিকট শীতকারে। মনে পড়ে গেল হাই হিল ভাঙা প্রেসিডেন্টের মেয়ে, ব্যাগ থেকে বের করা সেই পায়রার মতো সাদা রুমালে ঠোঁটে লেগে থাকা রক্ত বমির দাগ নেই মুছে। সিরিয়াল কিলার গাড়িটা পড়ে আছে মধ্য রাস্তাতে। বিশ্বাস করো, কোনো মানুষ ছিল না সেই গাড়িতে। গাড়িটাই যেন মানুষ। আহত গাড়ির হর্ন গায়ে কামুক সুরে, দুঃখিত, শান্তি আসবেই পৃথিবীতে যদি নিষিদ্ধ করো বসন্তকে। বসন্ত এক ঈশ্বরহীন শয়তান ঋতু। শীতে মৃত্যুর শূন্যতার বাগানে একের পর এক ফুল ফোটায় নাস্তির বিস্ময়ে। শান্তি সেই ফুলের সব সাদার ফ্যাকাশে স্যাঁতসেঁতে আধারে। আকাশে তারাদের কামর্ত আলোর বিদ্যুৎ সঙ্গমে জ্বলে ওঠা উজ্জ্বল আকাশের গ্রীষ্মের হিম মধ্যরাতে দেখা হয়ে যায় আবার সেই প্রেসিডেন্টের মেয়ের সাথে। পাহাড়ের উপর উঁচু প্রাসাদের লিমুজিন কারের মতো ঘরে অজস্র নেকড়েদের সাথে সে ছুঁয়ে আছে বিছানাতে। ফনা তুলে অগণন মৃত্যু কিলবিল করছে তার দেহে। বিদায়। আবার বলি, এই বইটির নাম গোধূলি ক্যাবারে। এই বইটির নাম গোধূলি ক্যাবারে। এটি বের হয়েছে কিংবদন্তি পাবলিকেশন থেকে। এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ এবং চতুর্থ বই, তৃতীয় কবিতার বই এবং চতুর্থ বই। প্রায় এক যুগ পরে বের হলো। কিংবদন্তি পাবলিকেশন, রকমারিতে অর্ডার দেওয়া যাচ্ছে। গোধূলি ক্যাবারে প্রবটিপন নামে খুঁজলেই পাবেন। আর বই মেলাতে
নম্বর স্টল কিংবদন্তি পাবলিকেশনে, ওখানে পাবেন। মাঝে মাঝে হয়তো আমাকেও পাবেন। আর কয়েকদিনের ভিতরে এই বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। আমি ফেসবুকে জানিয়ে দেবো, আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাইকে, ভালো থাকার দায়িত্ব নিজে নেবেন। বিদায়, শুভরাত্রি, অশুভরাত্রি, শুভ স্বপ্ন, দেখা হবে সবাই, ভালো থাকবেন।